হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো লিনাক্সের টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা দেখছি RHCSA টিউটোরিয়াল ভিডিও সিরিজ, মানে হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের টিউটোরিয়াল। সো আজকের আমাদের টপিক হচ্ছে প্যাকেজ ম্যানেজমেন্ট। মানে হচ্ছে আপনি রেড হ্যাট লিনাক্সের মধ্যে কিভাবে নতুন কোনো সফটওয়্যার বা প্যাকেজ ইনস্টল করবেন, কিভাবে আপনি সিস্টেমকে আপডেট করবেন, তারপরে কিভাবে কোনো সফটওয়্যারকে আপনি আনইনস্টল করবেন। ঠিক আছে, তো এই সব জিনিসগুলো আজকে আমরা দেখব। অ্যান্ড এর সাথে আরও অনেক কিছুই দেখব। সো ভিডিওটা একটু বড় হতে পারে বিকজ এই প্যাকেজ ম্যানেজমেন্ট যে টপিকটা আছে এটা মানে আমি চেষ্টা করব যতটা সম্ভব ইন ডিটেল আপনাকে বোঝানোর জন্য। অ্যান্ড এটা এই একটা ভিডিও দেখলে আপনার এই প্যাকেজ ম্যানেজমেন্ট যে কনসেপ্ট আছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন। যদি আপনি কোথাও জব করেন রেড হ্যাটে, তো এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে কিভাবে আমরা নতুন প্যাকেজ ইনস্টল করি বা কিভাবে জিনিসগুলোকে করা হয়। ওকে, সো ভিডিও শুরু করার আগে বলি, এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমি অলরেডি রেড হ্যাটের ওপরে অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো আপনি যদি এখানে প্লেলিস্টে চলে আসেন, প্লেলিস্টে গেলে দেখবেন যে এখানে একটা রেড হ্যাটের চলছে সিরিজ। ঠিক আছে, তো এই সিরিজের মধ্যে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন যে আমি আজ পর্যন্ত যত ভিডিও বানিয়েছি সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তো ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। সো আজকের ভিডিওতে আমরা কি দেখব সেটা একটু ডিসকাস করে নেওয়া যাক। তো আমরা দেখব হচ্ছে হোয়াট ইজ রিপোজিটরি অর রেপো, রিপোজিটরি কি এবং সেটা মানে তার কনসেপ্ট কি আছে সেটা আমরা দেখব। তারপরে আমরা দেখব যে কি টুল আছে একটা প্যাকেজকে আপডেট করার জন্য। ঠিক আছে, লিস্ট অফ কি টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি প্যাকেজ আপডেট বা আপগ্রেড করার জন্য। তারপরে আমরা দেখব যে কিভাবে কোনো রিপোজিটরিকে এনেবল বা ডিসেবল করা যায় এবং তার কি কমান্ড আছে সমস্ত কিছু আমরা দেখব। তারপরে আমরা দেখব যে ডিফারেন্স অফ RPM, DNF অ্যান্ড YUM, এই হচ্ছে তিনটে কমান্ড যেগুলো ইউজ করে আমরা যে কোনো প্যাকেজকে আপডেট করতে পারি বা আপগ্রেড করতে পারি এবং এগুলোর মধ্যে কি ডিফারেন্স আছে সেগুলো আমরা আজকে দেখব। তারপরে দেখব হচ্ছে যে হাউ টু ইনস্টল অর আপডেট এনি প্যাকেজ ইন রেড হ্যাট, মানে একটা সিম্পল কোনো সফটওয়্যার বা প্যাকেজকে আপনি ইনস্টল করতে পারবেন কীভাবে বা সেটাকে আনইনস্টল কীভাবে করতে পারবেন, সেই সমস্ত কিছুগুলো আমরা আজকে দেখব। তারপরে আমরা দেখব যে হচ্ছে কিভাবে কোনো প্যাকেজের ডিসপ্লে, মানে প্যাকেজের যে ইনফরমেশান আছে সেটা কিভাবে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, হাউ টু ডিসপ্লে ইনফরমেশান অফ এনি ইনস্টলড অর অ্যাভেলেবেল প্যাকেজ, মানে কোনো প্যাকেজ ইনস্টল হয়ে গেছে বা সেটা ইনস্টল হয়নি বাট আপনি তার ইনফরমেশান দেখতে চাইছেন যে তার কী ভার্সান আছে, সেটা আর ডিটেল কী ইনফরমেশান আছে সেগুলো আমরা আজকে কীভাবে দেখতে হয় সেটা দেখব। তারপরে কোনো প্যাকেজ হয়তো আপনি ডাউনগ্রেড করতে চাইছেন, আপগ্রেড করেছেন বাট আপগ্রেড করার পরে কোনো প্রবলেম আসছে, সেটাকে আপনি ডাউনগ্রেড করতে চাইছেন, তো সেটাও আজকে আমরা দেখব টোটাল। ঠিক আছে, ডাউনগ্রেড কীভাবে করতে হয়। তারপরে আমরা দেখব যে কীভাবে চেক করতে হয় হিস্ট্রি বা লগ, কোনো প্যাকেজ আপনি আপডেট করেছেন, কখন করেছিলেন আপগ্রেড করা শুরু করা বা কে করেছিল আপগ্রেড। ঠিক আছে, একটা কোম্পানিতে অনেক সিস্টেম অ্যাডমিন থাকতে পারে, তো কে পার্টিকুলার সেই প্যাকেজটা আপগ্রেড করেছিল সেগুলো কীভাবে দেখা যায় সেগুলো আমরা এই আপডেট লগস বা হিস্ট্রি থেকে দেখব, মানে সেটা কীভাবে দেখা যায় সেটাও আজকে আমরা ডিসকাস করব। তারপরে দেখব যে হাউ টু ইনস্টল প্যাকেজ গ্রুপ। ঠিক আছে, আমরা যেমন পার্টিকুলার একটা সিঙ্গেল সফটওয়্যার ইনস্টল করতে পারি, ঠিক সেরকমই কিছু প্যাকেজ গ্রুপ থাকে, মানে যার মধ্যে মাল্টিপল সফটওয়্যার ইনক্লুড থাকে এবং এটা ডিপেন্ড করে যে আপনার কী ধরনের রিকোয়ারমেন্ট আছে তার উপরে। তো কীভাবে প্যাকেজ গ্রুপ ইনস্টল করা যায় বা সেটাকে রিমুভ করা যায় সেটাও আমরা দেখব। অ্যান্ড লাস্টে যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ EPEL, মানে এক্সট্রা প্যাকেজ ফর এন্টারপ্রাইজ লিনাক্স। এটার একটা কনসেপ্ট আমি অ্যাট দি ভিডিওর শেষে, মানে ভিডিও শেষের দিকে আমি ছোট্ট করে বলবো যে EPEL কী। তো এই হচ্ছে টোটাল আজকের আমাদের টপিক, যেগুলো নিয়ে আজকে আমরা টোটাল ভিডিওটা কমপ্লিট করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে এই টোটাল যে কনসেপ্টগুলো আছে আপনার আই হোপ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো প্যাকেজ ম্যানেজমেন্টে আমরা ফিরে আসি যে কিভাবে আমরা রেড হ্যাটের মধ্যে কোনো প্যাকেজকে ম্যানেজ করতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, কিছু কনসেপ্ট আছে সেগুলো বুঝতে হবে অ্যান্ড দেন আমরা টোটালি ফুল প্র্যাকটিক্যালের দিকে চলে যাব, বিকজ এখানে খুব একটা থিওরি কিছু নেই, সমস্ত প্র্যাকটিক্যালি আপনাকে বুঝতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে আমি একটা সিনারিও বানিয়েছি। ধরে নিন এখানে একটা ডেটা সেন্টার আছে যেখানে 3টে সার্ভার আছে, সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3। ওকে, এইবার এই যে সার্ভারগুলো আছে এগুলোতে কিছু না কিছু ধরে নিন কোনো অ্যাপ্লিকেশান চলছে বা কিছু চলছে। এইবার আমরা সিস্টেম বেসিক্যালি কেন আপডেট করি, আপনি সাপোজ উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 ইউজ করছেন, সেখানে হয়তো আপনার আপডেট আসে, আপনি দেখতে পান যে উইন্ডোজের মধ্যে আপডেট আসছে অটোমেটিক্যালি এবং অটোমেটিক্যালি আপডেটগুলো ইনস্টলও হয়। তো আপডেটগুলো ইনস্টল কেন করি আমরা, তার একটাই সবথেকে বড় রিজন, সেটা হচ্ছে সিকিউরিটির জন্য।
বেসিক্যালি কী হয় যে যখনই কোনো সাপোজ ধরে নিন যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বেরিয়েছে বা লিনাক্স সি বেরোক বা ম্যাক ওএস যেটাই আসুক না কেন মার্কেটে, তার কিছু না কিছু সিকিউরিটি ইস্যু কখনো না কখনো থেকে যায়। তো সেইগুলোকে ফিক্স করার জন্যই কিন্তু আপডেটগুলো, যেমন মাইক্রোসফট আপডেটগুলো পাঠাতে থাকে, যাতে সিকিউরিটি যে ইস্যুগুলো আছে সেগুলো কেউ যাতে হ্যাক না করতে পারে, কেউ যেন সিকিউরিটি মানে কোনো কিছু না করতে পারে আপনার অপারেটিং সিস্টেমে। তো সেম এক্স্যাক্টলি লিনাক্সের ক্ষেত্রেও তাই, যে লিনাক্সের আপনি রেড হ্যাট ইনস্টল করেছেন, তো এর মানে এই নয় যে আপনি আর সারা জীবন সেটাকে আর কোনো আপডেট করবেন না। আপডেট আপনাকে অবশ্যই করতে হবে, কারণ সেখানে আপনি যেই ভার্সনটা হয়তো ইনস্টল করেছেন সেখানে হয়তো কোনো সিকিউরিটি ইস্যু থাকতে পারে, বা যত টাইম যাবে যত হ্যাকাররা আছে তারা কিন্তু সিকিউরিটি ইস্যু খুঁজতে থাকে যে কী এর মধ্যে লুপ হোল আছে এই অপারেটিং সিস্টেমে, যেটার মাধ্যমে আমি ওই সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারি। তো যাতে সেগুলো না হয় তাই জন্য আমরা বেসিক্যালি ওই রেড হ্যাটও আপডেটগুলো পাঠাই এবং আমাদেরকে আপডেটগুলো ইনস্টল করতে হয়। তো শুধুমাত্র কিন্তু অপারেটিং সিস্টেম নয়, আপনি যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ করছেন, যেরকম ফর এক্সাম্পল যদি আমি বলি উইন্ডোজের মধ্যে আপনি মাইক্রোসফট ইউজ করছেন, মাইক্রোসফট ওয়ার্ড, তো মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু আপডেট আসে, বা অন্য যে কোনো যদি সফটওয়্যার ইউজ করেন সেখানে দেখবেন আপডেট আসে। তো আপডেটগুলো বাগ ফিক্সের জন্য আসে, সিকিউরিটি ফিক্সিংয়ের জন্য, এই সব কারণে কিন্তু এসে থাকে। তো আজকে আমরা টোটাল সব কিছুই দেখব। তো ফার্স্ট অফ অল এখানে কনসেপ্ট যেটা আমি বললাম, 3টে সার্ভার আছে, এই 3টেতেই ধরেন নিন যে রেড হ্যাট ইনস্টল আছে, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। এইবার রেড হ্যাট যেহেতু একটা এন্টারপ্রাইজ লিনাক্স, তো সেখানে কি হয়, একটা সাবস্ক্রিপশানের ব্যাপার থাকে, যেটা আমি আমার অনেক আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম রেড হ্যাটের ওপরে সেখানে অলরেডি ডিসকাস করেছি। ওকে, আপনি যদি আমার আগের ভিডিওর দিকে চলে যান তাহলে দেখতে পাবেন যে কিভাবে মানে রেড হ্যাটকে ইনস্টল করতে হয়, কীভাবে রেড হ্যাটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনি এই প্লেলিস্টের মধ্যে কোনো না কোনো একটা ভিডিও আছে, সেখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে দেখুন এই যে আছে যে কীভাবে ডাউনলোড করতে হয়, তারপরে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হয়, সমস্ত কিছু আমি দিয়েছি। তো এবার কোশ্চেন হচ্ছে আপনি প্রতিটা সিস্টেমে কী করতে হবে, আপনাকে আপডেট করতে মানে রেজিস্টার করতে হবে। এবার রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স কি, একটা সাবস্ক্রিপশান বেস লিনাক্স অপারেটিং সিস্টেম। লিনাক্স টোটালি ফ্রি আমরা জানি, আপনি যদি উবুন্টু যে লিনাক্স অপারেটিং সিস্টেম আছে সেটা যদি ইউজ করেন সেটা টোটালি ফ্রি, বা উবুন্টু ছাড়াও আরও অনেক লিনাক্সের আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন আছে, সেগুলো যদি আপনি ইউজ করেন সেগুলো কিন্তু ফ্রি। বাট রেড হ্যাটের ক্ষেত্রে একটু আলাদা, যদিও এখন উবুন্টুর ক্ষেত্রেও এই ব্যাপারটা চলে এসছে যে আপনি যদি এন্টারপ্রাইজ সাপোর্ট দরকার হয় আপনার, ঠিক আছে, আপনার যে 3টে ধরে নিন প্রোডাকশান সার্ভার চলছে, এই 3টে সার্ভার চলছে আপনার, ঠিক আছে। এইবার এরকম কখনো হলো যে এই সার্ভারগুলোতে কিছু ইস্যু আসলো, ক্র্যাশ করলো, বা যে কোনো ধরনের কিছু যদি ইস্যু আসে এবং আপনার সিস্টেমগুলো যদি রেড হ্যাটের সাথে সাবস্ক্রিপশান নেওয়া থাকে, তাহলে কিন্তু টোটালি রেড হ্যাট আপনাকে সাপোর্ট করবে। রেড হ্যাটের যে টিম আছে, সাপোর্ট টিম, তারা টোটালি হ্যান্ডেল করবে আপনার যত ইস্যু আছে। এবং এই সাবস্ক্রিপশানের জন্য একটা চার্জেস তারা অবশ্যই নেয়, ঠিক আছে, ইয়ারলি একটা চার্জেস কিছু থাকে সেটা নেয়, এবং এটা শুধুমাত্র এন্টারপ্রাইজ লেভেলে কিন্তু হয়ে থাকে, বড় বড় যেসব কোম্পানি আছে তারা এসব ইউজ করে। তো এইবার কি হয়, যখন আপনি সিস্টেমটাকে রেজিস্টার করছেন, ঠিক আছে, 3টে সার্ভারকে আপনাকে রেড হ্যাটের সাথে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন যখন করে ফেলবেন তখন কি হবে, এখানে কিভাবে আপডেট করে সেটা তো আমি দেখাবো। যখনই আপডেট করবেন তখন কি হবে, রেড হ্যাটের একটা রেপো সার্ভার থাকে, এটা হচ্ছে রেপো সার্ভার। রিপো বেসিক্যালি মানে এটা শর্ট ফর্ম, রিপো মানে হচ্ছে রিপোজিটারি সার্ভার। এবার রিপোজিটারি সার্ভার কি, হয়তো আপনার নলেজ নাও থাকতে পারে যে রিপোজিটারি সার্ভার কি বা রিপো সার্ভারটাকে কি বলা হয়, শর্টকাটে রেখে রিপো বলা হয়ে থাকে। রিপোজিটারি সার্ভার হচ্ছে সেই একটা সার্ভার বা সেই একটা পার্টিকুলার কোনো লোকেশন, যেখানে কি হয়, সমস্ত যে লিনাক্সের যে সফটওয়্যার প্যাকেজেসগুলো আছে বা সিস্টেম আপডেট রিলেটেড যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো সেই পার্টিকুলার সার্ভারে স্টোর থাকে। এবং যখন আপনার সিস্টেম আপনি আপডেট করেন, সাপোজ এই সিস্টেমটাকে আপডেট করবেন, তখনও ওই রেড হ্যাট রেপো সার্ভারের সাথে কানেক্ট করবে ইন্টারনেটের মাধ্যমে, এবং এখানে কিছু চেকিং হয়, চেকিং হওয়ার পরে রেপো সার্ভার আপনাকে ওই আপডেটগুলো পাঠাবে এবং তখন আপনার সিস্টেম আপডেট হবে। এইভাবে টোটালি জিনিসটা কাজ করে। এই একটা গেল কনসেপ্ট, যখন আপনি রেড হ্যাটের সাথে আপনার সার্ভারগুলোকে আপনি রেজিস্টার্ড করবেন, ঠিক আছে। সেকেন্ড আর একটা সিনারিও হয় যে আপনি লোকাল রেপো সার্ভার তৈরি করেছেন। লোকাল রেপো সার্ভার মানে কি, আপনার ডেটা সেন্টারের মধ্যেই বা আপনার অফিসের মধ্যেই আপনি একটা সার্ভার বানিয়েছেন, রেপো সার্ভার, রিপোজিটরি সার্ভার। এখানেও কি আছে, এখানেও বিভিন্ন সফটওয়্যারগুলো আপনি রেখেছেন। এবার যখনই এই সিস্টেমগুলো কি হবে, এটার সাথে কনফিগার করবেন, তো তখনই এই সিস্টেমটা এখান থেকে আপডেটগুলো নেবে।
এখানে আবার কোনো সাবস্ক্রিপশানের ব্যাপার নেই, ঠিক আছে, এখানে কোনো সাবস্ক্রিপশান বা এইসবের কিছু ব্যাপার নেই। বাট এখানে একটা ইস্যু আছে, লোকাল রিপো সার্ভার বানালে কি হয়, সেখানে অনেক রকমের সিকিউরিটি ইস্যু থাকতে পারে, ঠিক আছে। কারণ কি হয় যে ধরুন আজকে একটা সফটওয়্যার মার্কেটে এসছে, ঠিক আছে, এবার 1 মাস পরে সেই সফটওয়্যারে অনেক ধরনের সিকিউরিটি ইস্যু মানে বেরোতে পারে। তো সেইগুলো কি হয়, প্রতিনিয়ত চেকিং হয়। পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন কমিউনিটি থাকে, ডেভেলপমেন্ট টিম থাকে, বিশেষ করে যে ওপেন সোর্স যে সফটওয়্যারগুলো থাকে সেগুলোর আরও বেশি সিকিউরিটি মানে ইস্যু থাকতে পারে। তো সেইগুলো চেকিং হয়, চেকিং হওয়ার পরে তারপরে সেই সফটওয়্যারগুলোকে ফিক্স করা হয়, ফিক্স করে তার আপডেট পাঠানো হয়। এবার লোকাল যদি আপনি তৈরি করেন, সেক্ষেত্রে আপনি যেই সফটওয়্যারগুলো এখানে স্টোর করবেন সেগুলোকে কে চেক করবে? আপনার পক্ষে ওই চেক করে করা তো সম্ভব নয়, মানে এটা একটা হিউজ হেডেক বলতে পারেন। বাট এটা ডিপেন্ড করছে যে আপনি লোকাল রিপো সার্ভার বানাবেন কি না, টোটালি আপনার সিনারিওর ওপরে ডিপেন্ড করছে। এটা জাস্ট একটা কনসেপ্ট আমি আপনাকে বললাম, বাট রিয়ালিটিতে এইটাই বেসিক্যালি কাজ করে। রেড হ্যাটের যে রিপো সার্ভার আছে সেখান থেকে সমস্ত কিছু আপডেট বা বাগ ফিক্সিং এই সমস্ত জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। তো এই ছিল হচ্ছে টোটাল কনসেপ্ট। এই ব্যাপারটা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, কোনো তাতে প্রবলেম নেই, আমি প্র্যাকটিক্যালি দেখাবো ব্যাপারটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করছে। ওকে, আমরা চলে যাব আমাদের হচ্ছে যে রেড হ্যাটের যে সিস্টেম আছে সেখানে চলে আসবো। তো এই হচ্ছে আমার রেড হ্যাটের অপারেটিং সিস্টেম, ঠিক আছে। আমি এখানে লগ ইন করে নিচ্ছি, ভালো করে মন দিয়ে প্র্যাকটিক্যালটা একটু আপনাকে মানে দেখার অনুরোধ করব, বিকজ এখানে অনেক কিছু আমি দেখাবো, ঠিক আছে। এটা মানে অনেক কিছু কমান্ডের ইউজ করব আমরা, এবং ব্যাপারটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এবং এটা কিন্তু খুব মানে টাফ কোনো জিনিস নয়, খুবই একটা ইজি এবং ইন্টারেস্টিং টপিক। সো ফার্স্ট অফ অল আমি এখানে লগ ইন করেছি, অ্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন যে redhat@localhost লেখা আছে, মানে আমি অ্যাজ এ লোকাল ইউজার হিসাবে রেড হ্যাটের মধ্যে লগ ইন করেছি। এখানে একটা আমি কমেন্ট চালাবো, সেটা হচ্ছে আপডেট, ঠিক আছে। আপনি কিভাবে একটা রেড হ্যাট অপারেটিং সিস্টেমকে আপডেট করবেন? তো ফার্স্ট অফ অল আপনাকে একটা জিনিস আগে দেখতে হবে যে আপনার প্রেজেন্ট যে রেড হ্যাট সিস্টেমটা চলছে, এই যে আমার রেড হ্যাট সিস্টেমটা চলছে, এটার কোন ভার্সান এখন চলছে। তো সেটা কিভাবে দেখবেন, তার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে প্রথমে লিখবেন ক্যাট, তারপরে লিখবেন হচ্ছে ইটিসি, তারপরে এরকম রেড হ্যাট রিলিজ লিখে যখন এন্টার প্রেস করবেন, দেখুন এখানে দেখাচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.0, অ্যান্ড এখানে একটা ভার্সানের নাম আছে, মানে আমি যে রেড হ্যাটটা ইউজ করছি সেটা হচ্ছে 9.0। ওকে, এইবার ফর এক্সাম্পল আপনি এই সিস্টেমটাকে আপডেট করতে চাইছেন, তো কিভাবে করবেন? তো আপডেট করার জন্যে উইন্ডোজের ক্ষেত্রে কি হয় যে অটোমেটিক্যালি আপডেট হয়, অটোমেটিক্যালি দেখবেন আপডেটগুলো আসে এবং অটোমেটিক্যালি আপডেটগুলো নিতে থাকে আপনার যে মানে আপনি ল্যাপটপে যে উইন্ডোজ ইউজ করছেন। বাট লিনাক্সের ক্ষেত্রে অটোমেটিক হয় না, ব্যাপারটা ম্যানুয়ালি করতে হয়। অটোমেটিক করা যায়, তার আলাদা প্রসিডিওর আছে, বাট বেশিরভাগটা আপনাকে ওই ম্যানুয়ালি করে করতে হবে। তো কিভাবে আপডেট করবেন? তো আপডেট করার জন্য আপনাকে লিখতে হবে ডিএনএফ। এবার কোশ্চেন হচ্ছে ডিএনএফটা কি, ঠিক আছে, ডিএনএফ কি, তারপরে লিখতে হবে আপডেট, ঠিক আছে। ডিএনএফ হচ্ছে প্যাকেজ ম্যানেজার। প্যাকেজ ম্যানেজার মানে কি, এটা হচ্ছে একটা টুল। ডিএনএফ হচ্ছে একটা টুল যেটা কি করে, আপনাকে সাহায্য করে সিস্টেমকে আপডেট করার জন্য, কোনো নতুন সফটওয়্যার ইনস্টল করার জন্য, বা কোনো সফটওয়্যার যদি আপনি রিমুভ করতে চান, আনইনস্টল করতে চান, বা কোনো সিস্টেমে আপডেট এসছে কিনা সেগুলো দেখার জন্য টোটাল এই ব্যাপারগুলো ডিএনএফ কমান্ডটা করে থাকে, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র মানে রেড হ্যাট বা সেন্টোএস বা ফেডোরা যে অপারেটিং সিস্টেম আছে তার জন্যে। এইবার ডিএনএফ ছাড়া আরও একটা কমান্ড ইউজ হয়, সেটা হচ্ছে ইয়াম, YUM, ইয়াম। দুটোই সেম কমান্ড, একই কমান্ড, একই ফাংশন, সব কিছু সেম। ডিএনএফও যা কাজ করে, ইয়াম বলে আর একটা কমান্ড আছে, আমি যদি এখানে এটাকে কেটে দিই, ইয়াম মানে হচ্ছে এই ইয়াম, YUM, ইয়াম। ডিএনএফ যা ফাংশন, ইয়ামেরও সেম ফাংশন, কোনো আলাদা কিছু নেই। তো বর্তমানে রেড হ্যাটের যে 9 ভার্সানটা আছে সেটাতে বাই ডিফল্ট ওই ডিএনএফটাই ইউজ করা হয়, ইয়ামটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড প্রিভিয়াসলি যে রেড হ্যাটের ভার্সানগুলো ছিল সেখানে RPM ইউজ করা হতো, এটাও একটা টুল, ওই একই ডিএনএফের মতোই। RPM যে কমেন্টটা আছে বা RPM যে টুলটা আছে, এটাতে কিছু লিমিটেশনস আছে। কি লিমিটেশনস আছে সেটা পরে আমি বলছি, সেই জন্য বর্তমানে এটা আর ইউজ করা হয় না। তো যদি আপনার সিস্টেম আপডেট করতে হয় আপনাকে লিখতে হবে ডিএনএফ অথবা ইয়াম, যে কোনো একটা লিখবেন, তারপরে লিখবেন আপডেট, সিম্পল, আর কিচ্ছু নয়। বাট এখানে কিছু এরর আসবে, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্যই করছি। তো এখানে দেখুন দুটো এরর এসছে, এক হচ্ছে নট রুট সাবস্ক্রিপশন ম্যানেজার এসব দেখাচ্ছে, মানে আপনি যখনই সিস্টেম আপডেট করবেন আপনাকে কিন্তু অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করতে হবে, উইদাউট রুট কিচ্ছু হবে না, বিকজ সিস্টেম আপডেট তো লোকাল ইউজারের মানে পারমিশন না থাকাই উচিত। অ্যান্ড সেকেন্ড একটা দেখাচ্ছে যে দিস সিস্টেম ইজ নট রেজিস্টার্ড উইথ অ্যান, এরকম দেখাচ্ছে,
মানে বলছে যে আমার সিস্টেমটা রেজিস্টার্ড নেই। এবার আমি প্রথমে বলেছি যে রেড হ্যাটে যদি আপনাকে কাজ করতে হয় এবং রেড হ্যাটে যদি আপনাকে আপডেট করতে হয় বা কোনো নতুন সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই রেড হ্যাটটাকে রেজিস্টার্ড করতে হবে। রেজিস্টার যদি না করেন তাহলে কিন্তু সিস্টেম আপডেট কিচ্ছু করতে পারবেন না। এবং কিভাবে রেজিস্টার করতে হয় তার ডিটেল ভিডিও আমি কিন্তু অলরেডি বানিয়েছি, আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনি চেক করতে পারেন। তো আমি এখানে স্ক্রিনটা ক্লিয়ার করছি অ্যান্ড দেন আমরা কি করব, সুইচ করব অ্যাজ এ রুট হিসাবে। আই হোপ আপনি জানেন যে কীভাবে রুটে সুইচ করতে হয়, বিকজ আমি প্রিভিয়াস অনেকগুলো ভিডিও বানিয়েছি এইসব ব্যাপার নিয়ে। তো আমি কি করলাম, অ্যাজ এ রুট হিসাবে সুইচ করলাম, root@localhost দেখাচ্ছে। এইবার যদি আমি কমেন্টটা দিই DNF আপডেট, এবার দেখুন ও কী করবে, আপডেটিং সাবস্ক্রিপশান ম্যানেজার এরকম দেখাচ্ছে, রিপোজিটারিজ, ঠিক আছে, ও রিপোজিটারি লিস্ট চেক করছে। এবার এই রিপোজিটারি লিস্ট কী আছে সেগুলো আমি দেখাবো, সব কিছুই দেখাবো, একটা একটা করে আপনি দেখতে থাকুন। তো আমি যেই কমেন্টটা দিলাম দেখুন ও এখানে কিন্তু চেকিং চলছে, এটা কিন্তু আপডেট হচ্ছে না, এটা ও জাস্ট ব্যাকগ্রাউন্ডে চেক করছে যে কী কী আপডেট আছে, কোন কোন প্যাকেজগুলো আপডেট করতে পারবে, এই সমস্তগুলো চেকিং করছে ব্যাকগ্রাউন্ডে। এবং এটা টোটালি ডিপেন্ড করছে আপনার ইন্টারনেটের স্পিডটা কত, তার উপরেই এটা টোটাল ডিপেন্ড করছে। যদি স্পিড খুব ভালো হয় তাহলে ব্যাপারটা খুব তাড়াতাড়ি হবে। তো এই সমস্ত কিছু চেকিং হওয়ার পরে বেসিক্যালি লাস্টে দেখবেন একটা ওই দেখাবে যে কী কী প্যাকেজ ইনস্টল হবে, এই সব কিছুই দেখাবে। ওকে, তো দেখুন সবার প্রথমে কি হলো, আমি যখন কমেন্টটা দিলাম, আমি একটু উপরের দিকে চলে যাচ্ছি, কমেন্টটা যখন দিয়েছি আমি, দেওয়ার পরে এই হচ্ছে ছিল কমেন্ট, তারপরে ও টোটাল এইখানে অনেক কিছু চেকিং করেছে, ঠিক আছে, এতটা পর্যন্ত আই হোপ বুঝতে পেরেছেন। তারপরে এবারে দেখুন নিচে একটা আমাকে লিস্ট প্রোভাইড করেছে এবং তার পাশে সাইজ এই সমস্ত কিছুগুলো দেওয়া আছে। আমি যদি একটু এটা বড় করি ভালো হবে, তাহলে এখানে এবার ভালো করে দেখুন, এখানে প্যাকেজের নাম আছে, ঠিক আছে, ইনস্টলিং লেখা আছে, মানে কোন কোন প্যাকেজের আপডেট আছে, কি কি ইনস্টল হবে, সমস্ত কিছু ও দেখাচ্ছে। তো প্যাকেজের জায়গায় দেখাচ্ছে যে কার্নেল ইনস্টল হবে, নতুন কোনো কার্নেলের ভার্সন এসেছে সেটা ইনস্টল হবে এবং তার সাইজ কত আছে সেটাও দেখাচ্ছে। ওকে, সেকেন্ড হচ্ছে আপগ্রেডিং আছে, আপগ্রেডিং মানে কি কি প্যাকেজ আপগ্রেড হবে, মানে এই প্যাকেজগুলো অলরেডি আমার রয়েছে, ঠিক আছে, এই প্যাকেজগুলো অলরেডি রয়েছে, বাট এর আপডেট এসছে যেগুলো আপগ্রেড হচ্ছে এবারে, ঠিক আছে। এরকম নিচে যদি যাই এরকম অনেক দেখতে পাবো। অ্যান্ড আরও যদি একটু নিচের দিকে চলে আসি দেখি কি আসছে, তো এই অনেক প্যাকেজ আপনি দেখতে পাচ্ছেন, এই সাইডে যত লেখা আছে সমস্তগুলো হচ্ছে সব প্যাকেজের নাম। ওকে, অ্যান্ড লাস্টে আছে ইনস্টলিং উইক ডিপেন্ডেন্সি, এরকম আছে। ডিপেন্ডেন্সি কী জিনিস সেগুলো আমি বলছি একটু পরে। অ্যান্ড সবার লাস্টে এখানে দেখুন দেখাচ্ছে যে ইনস্টল কী হবে, 33 প্যাকেজ ইনস্টল হবে নতুন করে, অ্যান্ড আপগ্রেড হবে হচ্ছে 755 যে প্যাকেজ আছে, মানে রেড হ্যাটটা চলার জন্য যে ব্যাকগ্রাউন্ডে কিছু প্যাকেজ তো লাগে, সেই প্যাকেজগুলোর মধ্যে হচ্ছে 755টা প্যাকেজ আছে যেগুলো আপগ্রেড হবে। অ্যান্ড টোটাল সাইজ হচ্ছে 1.6 GB। আমি যদি এখানে ওয়াই প্রেস করে এন্টার প্রেস করি তাহলে এটা সিস্টেম এবারে আপডেট নেওয়া শুরু করবে। ওকে, তো এটা একটা লং প্রসিডিওর হবে, এই জন্য আমি আপাতত আপডেট করছি না, সবার লাস্টে আমি আপডেট করব, ঠিক আছে, আপডেট করব অবশ্যই, আমি এটাকে নো করছি আপাতত, বিকজ অনেক কিছু দেখানোর আছে, আপাতত আপডেট করছি না, তাহলে ভিডিওটা অনেকটা আবার বড় হয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা চলুন একটা একটা করে শুরু করি। প্রথমে আমি যেমন বললাম আমার এখানে যে রিপো লিস্ট, এইখানে দেখালাম যে রিপো সার্ভার, এবারে রিপো সার্ভারের ডিটেল একটু চলুন ভালো করে দেখা যাক। রিপো সার্ভার মানে হচ্ছে আমি যেটা বললাম একটু আগেই, যে একটা পার্টিকুলার কোনো লোকেশন যেখানে কি হয় সফটওয়্যারগুলো ধরে নিন রাখা আছে, যেখান থেকে আপনার সিস্টেমটা আপডেট নিচ্ছে। রিপো সার্ভারকে কোয়ারি করে, রিপো সার্ভার তারপরে তার এগেনস্টে কিছু রেসপন্স করে যে এই সিস্টেমের আপডেট আছে কি না, বা এই সব ব্যাপারগুলো ও টোটালি হ্যান্ডেল করে রিপো সার্ভার। এবার এই যে রিপো সার্ভারের সাথেও কমিউনিকেশন করছে রেড হ্যাট, যখনই আপনি এই যে আমি একটু আগে কমেন্টটা দিলাম DNF আপডেট বলে যে কমেন্টটা দিলাম, দেওয়ার পরে তো সিস্টেম একটা ব্যাকগ্রাউন্ডে চেকিং করছে। তো এটা কিভাবে করছে চেকিংটা সেটা বুঝতে হবে আগে, ঠিক আছে। এমনি এমনি তো কমেন্ট দিলাম আর ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে চেকিং শুরু করে দিল, এরকম তো হয় না, সব কিছুর পেছনে একটা করে রিজন থাকে, তো রিজনটা ভালো করে বুঝতে হবে। তো রেড হ্যাটের মধ্যে কি হয়, যখনই আমরা কিছু আপডেট করি তার একটা পার্টিকুলার ফাইল থাকে, মানে চলুন ফাইলটা দেখা যাক। এখানে লিখব CD, তারপরে যাব হচ্ছে আমরা ETC ফোল্ডারের মধ্যে। ETC বলে একটা ফোল্ডার আছে আপনি জানেন, যেখানে সমস্ত কনফিগারেশন ফাইলগুলো স্টোর হয়। ETCর আন্ডারে একটা ডিরেক্টরি আছে yum.repos.d, এই বলে একটা ডিরেক্টরি আছে। তো এন্টার প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন আমি এই ডিরেক্টরির ভেতরে চলে এসেছি। এখানে যদি আমি ls টাইপ করি তাহলে দেখতে পাবো যে এখানে একটা ফাইল আছে redhat.repo। অ্যান্ড এখানে আরেকটা জিনিস বলি, যত রিপোজিটরি
ফাইল থাকবে তার এক্সটেনশন হয় .repo নামে, ঠিক আছে। এবার এই ফাইলটাকে আমরা একটু দেখব এবং এই ফাইলের ভেতরে কি আছে সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। তো আমি এখানে ফাইলটাকে ওপেন করছি ন্যানো কমান্ড ইউজ করে। ন্যানো কী জিনিস আই হোপ আপনি জানেন। ন্যানো হচ্ছে একটা ফাইল এডিটর যার উপরে একটা সেপারেট ভিডিও আছে। যেমন উইন্ডোজে আমরা নোটপ্যাড ইউজ করি সেরকমই ন্যানো হচ্ছে একটা টেক্সট এডিটর। তো ন্যানো লিখব, লিখে redhat.repo লিখে এন্টার প্রেস করব। তো এই ফাইলের ভেতরে অনেক কিছু আছে, শুধু কয়েকটা জিনিসই আপনাকে বুঝতে হবে, বিকজ বাকি জিনিসটা না বুঝলেও চলবে। তো টোটালি দেখুন এখানে এই যে পার্টিকুলার পার্টটা দেখছেন আমি সিলেকশন করেছি, এই সেম পার্টই আপনি প্রতিটা জায়গাতেই দেখতে পাবেন। আমি যদি নিচেও যাই দেখুন এইরকম সেম টাইপেরই পার্ট আছে প্রতিটা জায়গায়, এবং এটা অনেক বড়, এরকম আলাদা আলাদা আছে, ঠিক আছে। তো যে কোনো একটা আমি বোঝাই তাহলে বাকিগুলো আপনি এমনি বুঝে যাবেন। তো ফার্স্ট অফ অল আমি এই প্রথমটাই বোঝাচ্ছি, ঠিক আছে, কারণ বাকিগুলো সেম একই বাট নামগুলো আলাদা। তো এই যে ফাইলের ভেতরে যে কন্টেন্টগুলো আছে এগুলো হচ্ছে আপনার রিপো লিস্ট বলতে পারেন, ঠিক আছে। মানে আপনার সার্ভার যখন আপনি আপডেট কমান্ডটা দিচ্ছেন বা কোনো যখন নতুন কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন, তো আপনার সিস্টেম কি করে, আপনার রেড হ্যাট যে রিপো সার্ভার আছে তার সাথে ও একটা কমিউনিকেশান করে ইন্টারনেটের মাধ্যমে, এবং সেটা কিভাবে করছে, ঠিক আছে, সেইটাই হচ্ছে এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে বেসিক্যালি কি থাকে, আপনার রিপোজিটারি যে সার্ভারের ডিটেলসগুলো দেওয়া থাকে। প্রথমে আছে নেম, ঠিক আছে। নেম হচ্ছে দেখুন রেড হ্যাট ওপেনশিফট পাইপলাইন এরকম লেখা আছে, এইটা হচ্ছে রিপোজিটারির নাম, ঠিক আছে, এটা হচ্ছে রিপোজিটারির নাম। সেকেন্ড হচ্ছে বেস ইউআরএল ইজিক্যাল টু, দেখুন এখানে একটা ইউআরএল দেওয়া আছে। যখনই আপনি আপডেট করবেন তখন কি করে আপনার সিস্টেম এই পার্টিকুলার ইউআরএলের সাথে কমিউনিকেশান করছে, ঠিক আছে। এই পার্টিকুলার ইউআরএলের সাথে কমিউনিকেশান করছে মানে এটা কিন্তু রেড হ্যাটের কোনো একটা রেপো সার্ভারের ইউআরএল cdn.redhat.com, তারপরে আরও কিছু লেখা আছে। এই যে ইউআরএলটা দেখছেন এটা হচ্ছে রেড হ্যাটেরই ক্লাউডে কোথাও একটা মানে সার্ভার বলতে পারেন, যার মধ্যে কিছু সফটওয়্যার রাখা আছে। অ্যান্ড তারপরে কি আছে এখানে এনেবল ইজিক্যাল টু 0। এনেবল ইজিক্যাল টু 0 মানে কি, এই যে রিপো সার্ভারটা মানে রিপো লিস্টটা বললাম এটা হচ্ছে রিপো লিস্টের নাম, এই রিপোজিটারিটা ডিসেবল করা আছে। এখানে এনেবল ইজিক্যাল টু 0 মানে কি, এটা এই রিপো লিস্টটা কাজ করবে না। সেকেন্ড হচ্ছে জিপিজি চেক ইজিক্যাল টু 1। জিপিজি চেক মানে কি সেটাও আমি বলছি। অ্যান্ড লাস্টে আছে জিপিজি কি। বাকি এখানে যা আছে এগুলো না বুঝলেও চলবে, কোনো অসুবিধা নেই। এই কয়টা পার্ট আপনাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এইবার আপনার একটু কনফিউশন হতে পারে যে এগুলো কী জিনিস, রেপো লিস্ট কী বা কী হচ্ছে এটা আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে, হতেই পারে আপনি প্রথমবার দেখছেন, হয়তো আপনার মাথাতে নাও ঢুকতে পারে একবারে। তো যদি আমি আরও ক্লিয়ারভাবে বলি, এই যে পার্টিকুলার আমি যতটা সিলেকশন করেছি এটা হচ্ছে, আমি যেমন একটু আগে বললাম আপনি একটা লোকাল রেপো সার্ভার তৈরি করতে পারেন। লোকাল রেপো সার্ভার মানে কি, আপনি যখনই সাপোজ সার্ভার 2 থেকে আপডেট করছেন, সার্ভার 2টাকে আপনি আপডেট করবেন, তো সার্ভার 2 কী করবে, এর জন্য একটা কনফিগারেশন করতে হয়। সার্ভার 2 কী করবে, এই আপনার রেপো সার্ভারের সাথে কমিউনিকেশান করবে। এবার কমিউনিকেশানটা কীভাবে করবে, ঠিক আছে, এই সার্ভারের তো ডিটেলস আপনার কাছে থাকতে হবে। আপনি ধরে নিন কাউকে ফোন করছেন, তো আপনার কাছে তো তার ফোন নাম্বার থাকতে হবে, না হলে আপনি কীভাবে তার সাথে কমিউনিকেশান করবেন। তো এক্স্যাক্টলি সেম এখানেও কিন্তু ব্যাপারটা সেম, যে আপনি যখনই আপডেট কমেন্টটা চালাচ্ছেন আপনার কাছে তো কার সাথে কমিউনিকেশান করবেন তার একটা ইউআরএল দরকার। তো এই হচ্ছে সেই ইউআরএলটা, ওকে, এই পার্টিকুলার ইউআরএলে ও কমিউনিকেশান করবে। এইবার এই যে ইউআরএলটা আছে, ঠিক আছে, এটা কার ইউআরএল, এটা হচ্ছে এই রিপো লিস্টের ইউআরএল। রেড হ্যাটের মধ্যে অনেক রিপো লিস্ট আছে, ঠিক আছে, এমন নয় যে সমস্ত রিপো লিস্ট কাজ করে। এই আপনি এখানে যত দেখতে পাচ্ছেন না, এইটা হচ্ছে একটা রিপোজিটারি লিস্ট। তারপরে আমি যদি আরও নিচে আসি, এখানে দেখুন আরও একটা রিপোজিটারি লিস্ট আছে। প্রতিটা রিপোজিটারি লিস্ট কিন্তু আলাদা আলাদা, এমন নয় যে সবগুলোই আপনার ফাংশানে মানে কাজ করবে, ঠিক আছে। যখন যেটা দরকার সেটা আপনি এনেবল করে নিতে পারেন। যেমন এই রেপো লিস্টের নাম দেখুন রেড হ্যাট ওপেন স্ট্যাক সার্ভিস। যদি আপনি ওপেন স্ট্যাক ইউজ করেন রেড হ্যাটে, তাহলে হতে পারে যে আপনাকে এটা এনেবল করতে হতে পারে। আপনি যদি নিচে দেখুন এখানে একটা আছে স্যাটেলাইট মেনটেন্যান্স, রেড হ্যাটের ওই স্যাটেলাইট বলে একটা মানে ব্যাপার আছে, সেটা যদি আপনি ইউজ করতে যান তখন আপনাকে এই রেপো লিস্টটা এনেবল করতে হবে। তো এমন নয় যে সবসময় সমস্ত রিপোজিটারি লিস্ট অন থাকবে বা চালু থাকবে, ঠিক আছে। আপনাকে যেটা দরকার সেটা এনেবল করে নিতে হবে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। সব যদি এনেবল থাকে তাহলে আপনার সিস্টেম আপডেট করতে গেলে একটা বিশাল মানে চেকিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবার কি কি এনেবল আছে সেগুলো আমি দেখাবো কোন কমান্ডের মাধ্যমে দেখা যায়, বিকজ এই ফাইল যেটা আমি খুলেছি এটা বিশাল বড় ফাইল,
ঠিক আছে, আপনি যদি এখন পুরো ফাইল দেখতে চান তাহলে মানে দিন শেষ হয়ে যাবে আপনার। এটা বহুত বড় ফাইল এবং এখানে প্রতিটা আলাদা আলাদা এরকম রিপো লিস্ট দেওয়া থাকে এবং এই প্রতিটা যে রিপো লিস্ট আছে এগুলো ধরে নিতে পারেন যে আলাদা 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 সার্ভার রেড হ্যাটের মধ্যে, যেখান থেকে কি করে আপনার সিস্টেম আপডেটের জন্য কোয়ারি করে। ওকে, তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। আমি যদি একটু উপরে আসি, এবার এনেবল ইজিক্যাল টু 0 যেটা আমি বললাম, এনেবল ইজিক্যাল টু 0 মানে কি, যে এই রিপো লিস্টটা এনেবল আছে না, মানে এনেবল আছে না ডিসেবল আছে। তো 0 মানে হচ্ছে ডিসেবল আছে, আর যদি এখানে 1 থাকে, আপনি যদি একটু নিচের দিকে আসেন দেখবেন কোনো একটাতে এরকম 1 থাকবে। ঠিক আছে, তো এনেবল ইজিক্যাল টু 1 মানে সেটা এনেবল আছে। এবার এনেবল ডিসেবল মানে কি, এনেবল ডিসেবল মানে হচ্ছে যখনই আমরা আপডেট কমান্ডটা চালাবো লিনাক্সের মধ্যে, ও তখন এটাকে ইগনোর করবে, এই পার্টিকুলার রিপো লিস্টটাকে ও ইগনোর করবে, এটা ও চেক করবে না। এরকম যতগুলোতে 0 থাকবে সবগুলোকেই ইগনোর করতে করতে যাবে এবং যেটাতে দেখবে 1 লেখা আছে সেটার তখন সেই সার্ভারটাকেও কোয়ারি করবে। ওকে, অ্যান্ড তারপরে আছে জিপিজি চেক। এবার জিপিজি চেক ব্যাপারটা কি, জিপিজি চেক দেখুন সবগুলোতেই বেশিরভাগ 1 করাই থাকে, আপনি যতগুলো এখানে দেখবেন সবগুলোতে এরকম 1 আছে। তো এখানে ওই সেম 1 মানে হচ্ছে এনেবল, 0 মানে হচ্ছে ডিসেবল। এবার এই জিপিজি চেকটা কি, জিপিজি চেক হচ্ছে, জিপিজির মানে হচ্ছে জিএনইউ প্রাইভেসি গার্ড। এটা হচ্ছে একটা ফ্রি ওপেন সোর্স এনক্রিপশন প্রোগ্রাম জিপিজি চেকটা। এটার কনসেপ্টটা ঠিক এই রকম, যখনই আপনি কোনো একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করছেন রেড হ্যাটের মধ্যে, তখন কি হয় সেই অ্যাপ্লিকেশানটা অথেন্টিক কিনা, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশানের মধ্যে কোনো হতেই পারে যে ম্যালিশিয়াস কোড আছে সেই অ্যাপ্লিকেশানের মধ্যে, তো সেটা কিভাবে রেড হ্যাট বুঝবে যে এটা আমি যে ইনস্টল করছি এটা প্রপার কিনা। তো সেটার জন্য এই একটা জিপিজি চেকিং হয়, এটা একটা সিকিউরিটি চেকিং আপনি বলতে পারেন, যেটা ওই রেড হ্যাট সার্ভারের সাথে আপনার সিস্টেম চেকিং হবে ব্যাকগ্রাউন্ডে একটা, এবং তার জন্য একটা ফাইলও থাকে পার্টিকুলার, এই জিপিজি কি বলে একটা মানে ফাইল থাকে পার্টিকুলার, এই ফাইলটার মধ্যে দিয়ে ও একটা চেকিং করে। এই ব্যাপারটা ঠিক এইরকম যে সাপোজ আপনি রেড হ্যাটের সার্টিফিকেশান করেছেন RHCS এ, এবার আপনি রেড হ্যাটের গ্লোবাল সার্টিফিকেশান করেছেন, পাস করে গেছেন, রেড হ্যাট আপনাকে একটা সার্টিফিকেশান দিয়েছে। এবার রেড হ্যাট যখন আপনাকে সার্টিফিকেশান দেবে আপনার কি থাকবে, একটা সার্টিফিকেশান নাম্বার থাকবে। এবার আপনি কোথাও জব ইন্টারভিউ দিতে গেছেন, আপনি সেখানে সার্টিফিকেশানটা দেখালেন যে আমি করেছি সার্টিফিকেশান, তারা এবারে কীভাবে মেনে নেবে যে আপনি সত্যিই করেছেন কি না, অনেক ফেক সার্টিফিকেটও বের করতে পারে। ঠিক আছে, তো সেই জন্য কী হয়, রেড হ্যাটের একটা পার্টিকুলার URL আছে বা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনার সার্টিফিকেটের নাম্বারটা দিলে সেখানে বোঝা যায় যে আপনি ভ্যালিড কিনা, আপনার সার্টিফিকেশানটা ভ্যালিড কিনা। তো সেখানে যখন দেখলো যে আপনার সার্টিফিকেশানটা ভ্যালিড, তার মানে আপনি ওকে, এবার আপনার সাথে ইন্টারভিউ নিল বা আপনার জব হয়ে গেল, যেটা আলাদা ব্যাপার। এখানে কনসেপ্টটা পুরো একদম সেম, এই জিপিজি চেকিং ব্যাপারটা। মানে এখানে রেড হ্যাটে যখন আপনি একটা সফটওয়্যার ইনস্টলের কমান্ড দিচ্ছেন, রেড হ্যাট তখন ওই সার্ভারে গিয়ে কোয়ারি করে যে এটা ভ্যালিড সফটওয়্যার কিনা, বা এই সফটওয়্যারে কোনো ম্যালিশিয়াস কোড থাকতে পারে, তো সেটা ভ্যালিড কিনা সেটার জন্য এখানে একটা জিপিজি চেকিং হয়। তো সেখানে যখন ওই চেকিংটা পাস করে যায় তখন সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায়। এবার এই চেকিংটা আপনি বন্ধও করতে পারেন যদি আপনি এটাকে 1টাকে 0 করে দেন তাহলে, বাট সেটাতে একটা সিকিউরিটি ইস্যু থেকে যাবে কিন্তু। ওকে, তো এই হচ্ছে রেড হ্যাটের রিপোজিটরি ফাইলের টোটাল ব্যাপারটা আপনাকে আমি বললাম। এই ফাইলে বিশেষ কোনো কাজ নেই, জাস্ট ফাইলটা আপনাকে দেখানোর ছিল। ঠিক আছে, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এইবার আমরা অনেক কিছু কমান্ড দিয়ে ব্যাপারগুলোকে বুঝবো যে কি কি কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারি। তো প্রথম থেকে এবারে আমি রিপোজিটরি লিস্ট আপনাকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা দেখব যে কোন কোন রিপোজিটরি লিস্ট এনেবল আছে বা কোন কোন রিপোজিটরি লিস্ট ডিসেবল আছে। তো তার জন্য আপনি লিখতে পারেন DNF, তারপরে লিখবেন হচ্ছে রিপো লিস্ট, রিপো লিস্ট। ঠিক আছে, লিখে যখনই এন্টার প্রেস করবেন এখানেও আবার চেকিং করছে ব্যাকগ্রাউন্ডে একটা। তো এখানে দেখুন একটা আপডেট এসছে, একটা আউটপুট এসছে DNF, তারপরে রিপো লিস্ট। এটা যখনই লিখবেন তো এখানে দেখাচ্ছে রিপো আইডি আর এখানে রিপো নেম। আমি একটু আগে যে রিপোজিটরি ফাইলটা খুললাম সেই ফাইলটার থেকেই ও ইনফরমেশান নিয়ে এখানে শো করছে। এখানে যে ইনফরমেশানটা দেখাচ্ছে রিপো লিস্টের, এটার মানে হচ্ছে এই রিপো সার্ভারগুলো এনেবল আছে। আমি যদি দেখুন এখানে যদি এটাকে সিলেক্ট করি, ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, কপি করে নিচ্ছি, ভালো করে ব্যাপারটা বুঝবেন। আমি এটাকে কপি করে নিলাম, করার পরে আমি ওই ফাইলটাতে আবার যাচ্ছি, ETCর মধ্যে হচ্ছে ইয়াম যে ফাইলটা ছিল yum.repos.d, এর মধ্যে ls করলে কী নাম ছিল ফাইলটার, রেড হ্যাট। তো আমি ফাইলটাকে ওপেন করছি। ঠিক আছে, এবার আমি এখানে Ctrl+W দিয়ে সার্চ করব, আমি যেটা কপি করলাম সেটাকে পেস্ট করলাম। এবার যে এন্টার প্রেস করব, দেখুন এখানে রিপো লিস্টের সেই নামটা দেখাচ্ছে।
ঠিক আছে। অ্যান্ড এখানে দেখুন এনেবেল ইজিক্যাল টু 1 আছে, বাকিগুলো দেখুন এখানে এনেবেল কিন্তু 0 আছে, আমি একটু আগে যেটা দেখালাম, বাট এইটাতে কিন্তু এনেবেল ইজিক্যাল টু 1 আছে। তার মানে কি এই রেপো লিস্টটা এনেবেল আছে। আমি যখনই কোনো কমান্ড চালাবো আপডেট করার জন্যে, তখনই রেড হ্যাটের কী করবে, এই পার্টিকুলার ইউআরএলের সাথে কমিউনিকেশান করবে যে কোনো আপডেট আছে কি না চেক করার জন্যে, ঠিক আছে। তো এই হচ্ছে সেই কমান্ড ডিএনএফ রেপো লিস্ট, যেটা দিলে আপনি দেখতে পাবেন যে কোন কোন রিপোজিটরিগুলো অন আছে এবং তার একটা লিস্ট আপনাকে প্রোভাইড করবে। এখানে দুটো রিপোজিটরি লিস্ট অন দেখাচ্ছে, ঠিক আছে। যদি আপনি মাল্টিপল আরও এনেবেল করেন তাহলে এখানে মাল্টিপল শো করবে। এবার এখানে শুধুমাত্র এই যে কমেন্টটা আছে ডিএনএফ রিপো লিস্ট, এই কমেন্টটা দিলে শুধুমাত্র যেই রিপোজিটরিগুলো অন আছে সেগুলোই একমাত্র শো করে। আপনি যদি সমস্তগুলো চেক করতে চান, ঠিক আছে, যদি সবগুলো চেক করতে চান তাহলে লিখতে হবে হচ্ছে ডিএনএফ, তারপরে লিখবেন রিপো লিস্ট, ঠিক আছে, ডিএনএফ রিপো লিস্ট, তারপরে স্পেস দিয়ে লিখবেন হচ্ছে অল। তো অল যখনই লিখবেন সমস্তগুলো শো করবে, সমস্তগুলো। এবার এটা কোথা থেকে শো করছে, আমি একটু আগে যে ফাইলটা ওপেন করলাম, রিপো লিস্টের যে ফাইলটা অন করলাম, সেই ফাইলের মধ্যে যত কন্টেন্ট আছে সেগুলো এখানে শো করছে। দেখুন এতগুলো রিপোজিটরি সব রয়েছে, ঠিক আছে, এগুলো সব হচ্ছে রিপোজিটরি লিস্ট। এবং এখানে পাশে দেখুন স্ট্যাটাস সব ডিসেবল আছে। এবং আমরা একটু আগে কি দেখলাম যে দুটো এনেবেল ছিল। আপনি যদি নিচে একটু স্ক্রল করেন, কোনো একটা দেখবেন, কোনো এর মধ্যে কোনো দুটো আপনি দেখবেন যে এনেবেল আছে। আমি যদি এখানে আস্তে আস্তে স্ক্রল করি তাহলে দেখাতে পারবো। এখানে দেখুন এই যে এনেবেল দেখাচ্ছে এটা, আর নিচে এই একটা, সেটা হচ্ছে এনেবেল আছে। তো এই দুটো রিপোজিটরি অন আছে, মানে যখনই আমি আপডেট করব তখন পার্টিকুলার এই লোকেশান থেকে ও আপডেটগুলো নেবে, ঠিক আছে। তো এইভাবে আপনি যে কোনো রিপো লিস্ট চেক করতে পারেন যে আপনার সিস্টেমে কী কী রিপো লিস্ট আছে এবং কী কী অন আছে। আপনি যদি কোনো কিছু অন করতে চান, ফর এক্সাম্পল আমি এখানে যদি লিখলাম হচ্ছে ডিএনএফ, তারপরে হচ্ছে লিখলাম রিপো লিস্ট, অল করলাম, অল লিখে যখনই এন্টার প্রেস করব, তো এখানে আমি একটু আগে দেখালাম যে সমস্ত কিছু ডিসেবল শো করছে। এবার ধরে নিন যে কোনো একটা রিপো লিস্ট আপনাকে অন করতে হবে। ফর এক্সাম্পল আপনি এই প্রথমটাকে অন করতে চাইছেন, ঠিক আছে, এই প্রথমটা। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে কোন রিপোজিটরি আপনাকে অন করতে হবে সেটা ডিপেন্ড করছে কী ধরনের কাজ আপনি করছেন তার উপরে। এটা বেসিক্যালি কি হয় যে আপনি পার্টিকুলার কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, ঠিক আছে, তো সেটা হচ্ছে ইনস্টল হচ্ছে না, ঠিক আছে, এরকম হতে পারে যে সেটা ইনস্টল হচ্ছে না। এবং তার একটা রিজন থাকতে পারে যে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য যেই সার্ভারের সাথে আপনার সিস্টেমটাকে কমিউনিকেশান করবে সেই সার্ভারের যে রিপো লিস্ট আছে সেটা এখানে বন্ধ করা আছে। ধরে নিন যে এই সার্ভারের সাথে আপনার সিস্টেমটা কমিউনিকেট করবে, তো হতে পারে যে এই যে রিপো লিস্টটা আছে এটা ডিসেবল আছে, তো ও বেসিক্যালি এটাকে কী করবে, ইগনোর করবে। তো আপনি যদি এটাকে এনেবেল করতে চান তাহলে কি করতে হবে, তার জন্য আপনাকে প্রথমত এই রিপো লিস্টের যে আইডিটা আছে এটাকে কপি করবেন। সিলেক্ট করলাম, কপি করে আমি একদম নিচে চলে আসছি আমাদের কমান্ডে। এখানে স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। এখানে লিখতে হবে আবার ডিএনএফ, ঠিক আছে, ডিএনএফ লিখবেন, তারপরে লিখবেন হচ্ছে কনফিগ, ডিএনএফ কনফিগ, এখানে ট্যাব দিলে বেসিক্যালি চলে আসে কনফিগ ম্যানেজার, ঠিক আছে। তারপরে ড্যাশ ড্যাশ লিখবেন এনেবেল, তারপরে স্পেস দিয়ে ওই যে রিপো লিস্টটা যেটা কপি করেছিলেন সেটা পেস্ট করতে হবে, করে এন্টার। তো যখনই এন্টার প্রেস করবো সেই রিপো লিস্টটা এনেবেল হয়ে যাবে। এখানে কিছু দেখাবে না যে এনেবেল হয়েছে বা ডিসেবল হয়েছে, সেরকম কিছু শো করে না। বাট আপনি যদি এখানে ডিএনএফ আবার ওই রিপো লিস্ট চেক করেন তাহলে দেখুন এখানে আগে কি দেখাচ্ছিল, দুটো রিপো লিস্ট দেখাচ্ছিল, এই একটা এই দুটো শো করছিল, বাট এখন এই নতুন এটা শো করছে। এই যে এটা হচ্ছে আমি এনেবেল করলাম, এই আরপিএমএস যেটা দেখাচ্ছে এই এটা। অ্যান্ড আমি যদি এটাকে ডিএনএফ যেটা একটু আগে কমেন্টে দিলাম, ডিএনএফ রিপো লিস্ট অল যদি করি তাহলে দেখুন আরও ভালোভাবে দেখতে পাবেন। ডিএনএফ রিপো লিস্ট অল করলাম এবং একদম ওপরের দিকে আমি যদি চলে যাই তাহলে দেখুন এটা এনেবেল হয়ে গেছে, যেটা আমি একটু আগে এনেবেল করলাম। এই যে এটা প্রথমে কিন্তু এটা ডিসেবল ছিল, এটাকে যেই আমি এনেবেল করলাম, কিভাবে এনেবেল করলাম, এই হচ্ছে তার কমান্ড, ডিএনএফ কনফিগ ম্যানেজার এনেবেল, তারপরে রিপো লিস্টের নাম। ওকে, তো এইভাবে আপনি যে কোনো রিপো লিস্টকে এনেবেল করতে পারেন বা ডিসেবল করতে পারেন। এইবার এটাকে যদি বন্ধ করতে হয়, বন্ধ করার জন্য একই মানে সিম্পল একটাই কমান্ড, যেভাবে এনেবেল করেছেন একদম সেমভাবে জাস্ট আপনাকে ডিসেবল লিখতে হবে এনেবেলের জায়গায়, DISABLE ডিসেবল লিখতে হবে, ব্যাস ও ডিসেবল হয়ে যাবে।
ঠিক আছে। তো এইভাবে যে কোনো রিপো লিস্ট আপনি চেক করতে পারেন, কীভাবে রিপো লিস্টকে এনেবল ডিসেবল করতে হয় সেটাও আমি দেখালাম। সো এইবার যেটা দেখব সেটা হচ্ছে আপনার যে বর্তমান যে সিস্টেমটা চলছে, রেড হ্যাটের যে সিস্টেমটা আপনি ইউজ করছেন, তার মধ্যে অ্যাট প্রেজেন্ট যেসব অ্যাপ্লিকেশানগুলো চলছে তাদের কোনো আপডেট আছে কি না, বা নতুন কোনো আপডেট এসছে কি না, বা কী কী ইনস্টলড আছে সেইগুলো কীভাবে আপনি চেক করবেন সেটা আমরা দেখব। এবং এটা দেখার জন্য যে কমেন্টটা দিতে হবে সেটা হচ্ছে ডিএনএফ। ঠিক আছে, ডিএনএফ লিখবেন, তারপরে হচ্ছে লিখতে হবে লিস্ট, ডিএনএফ তারপরে হচ্ছে লিস্ট, লিখে এন্টার প্রেস করবেন। তো যখনই এটা লিখে এন্টার প্রেস করা হবে ও ব্যাকগ্রাউন্ডে একটা চেকিং করবে। চেকিং করার পরে এখানে দেখুন একটা লম্বা লিস্ট আপনাকে প্রোভাইড করবে। এবার এই যে লিস্টটা এসছে এটা একটু ভালো করে আপনাকে দেখতে হবে। দেখুন আমি এখানে কমেন্ট দিয়েছিলাম কি ডিএনএফ লিস্ট। এই কমেন্টটার ফাংশন হচ্ছে ও টোটাল আপনার সিস্টেমটাকে চেক করবে এবং চেক করে দেখাবে যে কি কি প্যাকেজ ইনস্টল আছে আপনার প্রেজেন্ট লিনাক্স সার্ভারের মধ্যে। তো যখন এই কমেন্টটা আমি দিলাম, দেওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে যে ইনস্টলড প্যাকেজ মানে কি কি প্যাকেজ আমার এখানে ইনস্টল আছে। তো এই যত প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই সমস্তগুলো কি আছে, ইনস্টল আছে আমার সিস্টেমে, তার ভার্সান আছে, এই সমস্তগুলো দেখাচ্ছে। এবার আমি যদি একটু নিচের দিকে আসি, আস্তে আস্তে নিচের দিকে আসলে এখানে আরও অনেক কিছু শো করবে। একটু আস্তে আস্তে আমি যদি নিচের দিকে আসি, দেখুন এবার এখানে দেখুন একটা জিনিস শো করছে, সেটা হচ্ছে অ্যাভেলেবেল প্যাকেজেস এখানে শো করছে। এই যে উপরের যে লিস্টটা দেখাচ্ছে এটা হচ্ছে ইনস্টলড প্যাকেজ, মানে আমার সিস্টেমে অ্যাট প্রেজেন্ট এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ইনস্টলড রয়েছে। এখানে অনেক অ্যাপ্লিকেশান থাকে যেগুলো হয়তো আপনি জানেনও না, সিস্টেম রান করার জন্য অনেক অ্যাপ্লিকেশান দরকার হয়, সেগুলো এখানে ইনস্টল রয়েছে। অ্যান্ড অ্যাভেলেবেল প্যাকেজ মানে হচ্ছে অ্যাট প্রেজেন্ট কী কী প্যাকেজ আপনি ইনস্টল করতে পারবেন সেগুলোও শো করছে। তো এটাও একটা লম্বা লিস্ট এখানে শো করছে, মানে কী কী অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করতে পারবেন। তো এর মধ্যে অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো, যেমন ধরেন এই মোডেম ম্যানেজার কী সব এখানে অ্যাপ্লিকেশান আছে। ঠিক আছে, এবার এমন নয় যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলোই আপনার দরকার হয়, যেগুলো আপনার দরকার হবে সেই হিসাবে আপনাকে এগুলোকে ইনস্টল করতে হবে। তো ডিএনএফ লিস্ট যখনই কমেন্টটা আপনি দেবেন তখন বেসিক্যালি আপনি দুটো জিনিস জানতে পারবেন। একটা হচ্ছে আপনার সিস্টেমে কী কী প্যাকেজ ইনস্টলড আছে অ্যান্ড কী কী প্যাকেজ আপনি ইনস্টল করতে পারবেন, এই সমস্তগুলো আপনাকে এখানে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএফ লিস্টের কমেন্ট। এবার এই ডিএনএফ যে লিস্ট কমেন্টটা আমরা একটু আগে দিলাম, এর সাথে আরও একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ইনস্টলড, INSTALLED ইনস্টলড। এবার যদি ডিএনএফ লিস্ট ইনস্টলড কমেন্টটা শুধুমাত্র আপনি টাইপ করেন, তাহলে অ্যাট প্রেজেন্ট আপনার যে লিনাক্স সার্ভারটা চলছে তার মধ্যে কী কী অ্যাপ্লিকেশান ইনস্টলড আছে সেগুলো আপনি দেখতে পাবেন অ্যাট প্রেজেন্ট। ঠিক আছে, মানে এখন আমার যে লিনাক্সের যে সিস্টেমটা চলছে তার মধ্যে কোন কোন সফটওয়্যার ইনস্টলড রয়েছে অলরেডি সেগুলো এখানেও শো করছে। তো অনেক সফটওয়্যার এখানে ইনস্টল আছে, তো সেই একটা ওখানে লিস্ট প্রোভাইড করেছে। ওকে, তো এখানে দেখুন অনেক অ্যাপ্লিকেশান আছে। তো আমি এটাকে আবার একটু ক্লিয়ার করছি, করে এখানে এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ডিএনএফ, যেটা আমি একটু আগে দেখলাম ইনস্টলড। এখানে আমি যদি অ্যাভেলেবেল লিখি, AVAILABLE অ্যাভেলেবেল যদি লিখে আপনি এন্টার প্রেস করেন, তাহলে কোন কোন অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করতে পারবেন সেগুলোর একটাও লিস্ট এখানে শো করবে। ঠিক আছে, মানে আমি যদি এই কমেন্টটা দিই ডিএনএফ লিস্ট অ্যাভেলেবেল, এই কমেন্টটা দেওয়াতে কি হলো, ও অ্যাট প্রেজেন্ট এই যে প্যাকেজগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যাকেজের নাম। ওকে, এবার এই প্যাকেজগুলো আপনি ইনস্টল করতে পারবেন, মানে এই প্যাকেজগুলো অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে সেগুলো ইনস্টল করতে পারেন। অ্যান্ড এখানে দেখুন রিপো লিস্টের নাম দিয়েছে, কোন রিপোজিটরি থেকে এটা ইনস্টল হবে, এবং এই রিপোজিটরির নাম আমি আপনাকে একটু আগে দেখালাম ওই পার্টিকুলার ফাইলটাতে গিয়ে, যে এই হচ্ছে রিপোজিটরির নাম। তো এইগুলো হচ্ছে পার্টিকুলার সেই লোকেশান যেখান থেকে আপনার এই প্যাকেজগুলো ইনস্টল হবে, এবং এই যে লোকেশানগুলো এগুলো আর কিছুই নয়, রেড হ্যাটের কোনো একটা বলতে পারেন রেপো সার্ভারের লিস্টের নাম বলতে পারেন আপনি। ঠিক আছে, যদি খুব ইজিভাবে আমি বোঝাই, এই যে নামটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি কোনো একটা রিপোজিটরির নাম, এবং এই রিপোজিটরিটা বেসিক্যালি কিছুই না, রেড হ্যাটেরই ক্লাউডে কোনো একটা সার্ভার আছে যেইটার নাম হচ্ছে বেসিক্যালি এইটা। একদম ইজিভাবে যদি বলি এটাই হচ্ছে তার মানে। ঠিক আছে, তো ডিএনএফ লিস্ট অ্যাভেলেবেল যদি আপনি কমেন্টটা দেন, তাহলে কোন কোন প্যাকেজ আপনি ইনস্টল করতে পারবেন সেগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো আই হোপ এতটা পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন। এইবার যেটা দেখব সেটা হচ্ছে, ধরে নিন আপনি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করবেন। ওকে, যেমন হচ্ছে ধরে নিন আমি এখানে একটা অ্যাপ্লিকেশান আপনাকে ইনস্টল করে দেখাই। এতক্ষণ তো আমরা অনেক কিছুই দেখলাম, যে কী কী আমরা দেখতে পারি, কী কী আছে, সমস্ত কিছু আপনাকে দেখালাম। এবার কোনো প্যাকেজ যদি ইনস্টল করতে হয় সেটা কিভাবে করব। তো আমি এখানে একটা প্যাকেজের এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে HTTPD, মানে হচ্ছে অ্যাপাচে সার্ভার।
অ্যাপাচে সার্ভার যদি আপনি নাম না শুনে থাকেন তো আমি একটুখানি এখানে বলে দিই। অ্যাপাচে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা কি করে, আপনাকে কোনো ওয়েবসাইট হোস্টিং করতে আপনাকে সাহায্য করে। সাপোজ আপনি কোনো একটা ওয়েবসাইট হোস্ট করতে চাইছেন আপনার লিনাক্স সার্ভারের মধ্যে, এবং তার জন্য পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশন লাগে, এবং সেটা অনেকগুলো অ্যাপ্লিকেশন হয়ে থাকে, যেমন অ্যাপাচে আছে, ইঞ্জিনেক্স আছে, তারপরে আরও কিছু অ্যাপ্লিকেশন আছে। তার মধ্যে অ্যাপাচে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট বা বলতে পারেন যে খুব পপুলার একটা অ্যাপ্লিকেশান, যেটা আপনাকে কি করে, ওয়েব হোস্টিং করতে হেল্প করে। আপনি সাপোজ আপনার সার্ভার আছে আপনার কাছে লিনাক্সের, এবং আপনি সেখানে কি করতে চাইছেন, একটা ওয়েবসাইট চালাতে চাইছেন, তার জন্য আপনাকে একটা পার্টিকুলার সার্ভার অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে, এবং তার নাম হচ্ছে অ্যাপাচে। এবার অ্যাপাচে যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করার জন্যে যদি আপনি ইনস্টল করতে চান, তো সেটা কীভাবে করবেন সেটা চলুন দেখা যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে লিখতে হবে DNF, তারপরে লিখবেন হচ্ছে ইনস্টল, INSTALL ইনস্টল, তারপরে লিখবেন হচ্ছে HTTPD মানেই হচ্ছে অ্যাপাচে। এবার এই অ্যাপাচে যে অ্যাপ্লিকেশনটা আছে তার আলাদা আলাদা নাম থাকে। আপনি যদি উবুন্টুর মধ্যে ইনস্টল করতে চান তাহলে এর নাম হচ্ছে অ্যাপাচে 2, আর যদি লিনাক্সের মধ্যে মানে রেড হ্যাটের মধ্যে ইনস্টল করতে চান তাহলে তার নাম হচ্ছে HTTPD। এবার এই নামটা আপনি কীভাবে বুঝবেন? নামটা বেসিক্যালি ওইভাবে তো বোঝা মুশকিল, আপনাকে ইন্টারনেট ঘেটে একটু দেখতে হবে যে আমি অ্যাপাচে ইনস্টল করতে যাই তার কমান্ড কী আছে, তো আপনি বেসিক্যালি এরকম একটা আউটপুট পেয়ে যাবেন। তো আমি যদি এখানে লিখি DNF ইনস্টল HTTPD, ঠিক আছে, এটার এই যে কমেন্টটা দিলাম, এটার কি করছি, আমি একটা নতুন অ্যাপ্লিকেশান ইনস্টল করছি আমার রেড হ্যাট লিনাক্স সিস্টেমের মধ্যে। এইভাবেই আপনাকে বাকি যত অ্যাপ্লিকেশান আছে সেগুলো ইনস্টল করতে হবে। তো আমি যদি লিখে এন্টার প্রেস করি, দেখুন মানে কীভাবে একটা সফটওয়্যার ইনস্টল হয় লিনাক্সের মধ্যে সেটাই আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে যখনই আমি কমেন্টটা দিলাম DNF ইনস্টল HTTPD দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে প্যাকেজ, তারপরে আর্কিটেকচার, ভার্সান, রেপোজিটরি, তারপরে সাইজ। এবার এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, আমি এই ব্যাপারগুলো অলরেডি ডিসকাস করেছি রিপোজিটরি। এবার এখানে ব্যাপারগুলো আমি একটু ভালোভাবে দেখাতে পারবো আপনাকে। তো ফার্স্ট অফ অল এখানে দেখাচ্ছে ইনস্টলিং, মানে কি ইনস্টল হবে। তো এখানে HTTPD বা অ্যাপাচে সার্ভারটা ইনস্টল হবে, বা অ্যাপাচে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে। আর্কিটেকচার মানে কি, এটা 64 বিট না 32 বিট সেইগুলো, তো বেসিক্যালি এখন সবই 64 বিট হয়, তাই জন্য এখানে 64 বিট দেওয়া আছে। তারপরে আছে ভার্সান, লেটেস্ট যে ভার্সানটা হবে সেটাই বেসিক্যালি এখানে ইনস্টল হবে, ওকে। অ্যান্ড দেন এখানে কোন রিপোজিটরি থেকে এটা ইনস্টল হবে সেটা এখানে দেখাচ্ছে। তো রিপোজিটরির নাম আছে RHEL9, তারপরে অ্যাপস্ট্রিম, RPMS এরকম দেখাচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে তার সাইজ 46K। এইবার নিচে একটা দেখুন লেখা আছে ইনস্টলিং ডিপেন্ডেন্সিস, ওকে। এবার ডিপেন্ডেন্সিসটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। ডিপেন্ডেন্সি মানে হচ্ছে এই যে অ্যাপাচে সার্ভারটা আমি ইনস্টল করছি, HTTPD যে সার্ভারটা ইনস্টল করছি সেটার জন্যে, মানে এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা চলার জন্য আরও কিছু মানে বলতে পারেন যে মানে সাপোর্টিং সফটওয়্যার দরকার, ঠিক আছে। আমি যদি এখানে একটা মানে এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই, যে ফর এক্সাম্পল আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, সেখানে আপনি একটা সিনেমা দেখতে চাইছেন। তো আপনি সিনেমাটা তো সেখানে পেন ড্রাইভে হোক বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখে দিলেন। এবার সেই পার্টিকুলার সিনেমাটা যদি চালাতে হয় আপনাকে তো কোনো একটা প্লেয়ার দরকার, আপনার সেই প্লেয়ারটা তো চালাতে পারবেন না, যেরকম VLC প্লেয়ার হয় বা উইন্ডোজের যে নিজস্ব মিডিয়া প্লেয়ার আছে। এবার যখনই ওই উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা VLC প্লেয়ার থাকবে না তখন আপনার ওই ভিডিওটা চলবে না। তো আপনাকে তখন কি করতে হবে, যে আপনাকে একটা পার্টিকুলার ওই VLC প্লেয়ার বা অন্য কোনো একটা প্লেয়ার আপনাকে ইনস্টল করতে হবে। তো এখানে কি হলো, একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হলো, যে আপনি মুভি তো ডাউনলোড করে নিয়েছেন, বাট আপনার অপারেটিং সিস্টেমও রয়েছে, মানে উইন্ডোজ ল্যাপটপও রয়েছে, বাট আপনি চালাতে পারছেন না। কেন চালাতে পারছেন না? বিকজ আপনার কাছে সেইটা চালানোর জন্য পার্টিকুলার সফটওয়্যারটা নেই। তো এখানেও ব্যাপারটা ঠিক এরকম, HTTPD ইনস্টল হবে, বাট HTTPD যে অ্যাপ্লিকেশনটা আছে এটা চলার জন্য কিছু ডিপেন্ডেন্সি অ্যাপ্লিকেশান প্রয়োজন হয়, এবং সেগুলো হচ্ছে এই পার্টিকুলার অ্যাপ্লিকেশানগুলো, ঠিক আছে। এগুলোও তার সাথে সাথে ইনস্টল হবে। তো এটাকেই হচ্ছে বেসিক্যালি ডিপেন্ডেন্সি বলে, এবং এরও ওই একই অ্যাপ্লিকেশানের নাম আছে, ভার্সান আছে, কোথা থেকে ইনস্টল হবে সমস্ত কিছু রয়েছে এখানে। অ্যান্ড এখানে আরও একটা আছে ইনস্টলিং উইক ডিপেন্ডেন্সি, ঠিক আছে। এগুলোই সেম সিমিলারিটি, একই ওই ডিপেন্ডেন্সির মতোই। অ্যান্ড লাস্টে আপনাকে টোটাল একটা সামারি দেবে, ট্রানজ্যাকশান সামারি, সেটা হচ্ছে কতগুলো প্যাকেজ এখানে ইনস্টল হবে। টোটাল 11টা প্যাকেজ, আপনি যদি এখানে গোনেন তাহলে দেখবেন 11টা প্যাকেজ আছে, এবং তার টোটাল সাইজ কী হবে, মানে ইনস্টল সাইজ কত হবে, তারপরে সব দেখাচ্ছে। মানে ডাউনলোড এটা হবে, ইনস্টলিং করার পরে এটা হবে, বিকজ ইনস্টল করার পরে কী হয় অনেক সময় মানে জিপ ফাইলে ডাউনলোড হয়, তারপরে সেটা এক্সট্র্যাক্ট হয়ে সাইজটা বড় হয়ে যায়। আমি যদি এখানে ওয়াই প্রেস করি তাহলে এটা ইনস্টল হয়ে যাবে, ওকে। তো এইভাবে আপনি কি করতে পারেন, যে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারেন, ঠিক
ঠিক আছে। তো আমি এখানে কি করব, ওয়াই প্রেস করব অ্যান্ড এন্টার প্রেস করব। তো ওয়াই প্রেস করে যখনই এন্টার প্রেস করব দেখুন এটা ইনস্টল হচ্ছে। এবার আপনাকে ওই বারবার যখনই ওয়াই প্রেস করবেন এখানে প্রথমবার এটা ইনস্টল হলো, কিছু প্যাকেজ ইনস্টল করেছে, আবার এখানে একটা প্রম্পট এসছে ইয়েস নো এরকম দেখাচ্ছে, তো আপনাকে আবার ওয়াই প্রেস করতে হবে, আবার এরকম দেখুন ওয়াই এসছে ইয়েস করতে হবে। তো আপনি এই বারবার যখনই কোনো সফটওয়্যার ইনস্টল করবেন আপনাকে বারবার ওই প্রম্পট যদি আসে ইয়েস নো ওই ইয়েস করতে থাকতে হবে। আপনি সেটা পড়েও দেখতে পারেন যে কেন ইয়েস নো আসছে। এবার এই ইয়েস নোটাকে বন্ধ করা যায়, ঠিক আছে, সেটা কীভাবে করা যায় সেটা দেখছি একটু পরে। তো দেখুন আপনার সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, এখানে কমপ্লিট দেখাচ্ছে। এইবার সফটওয়্যারটা যে ইনস্টল হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার, কীভাবে সফটওয়্যার ইনস্টল করলাম সেটা আপনাকে দেখিয়ে দিলাম যে কোনো অ্যাপ্লিকেশান আপনি এইভাবে ইনস্টল করতে পারেন রেড হ্যাটের মধ্যে। এইবার যদি আপনি ইনফরমেশান দেখতে চান যে এটা ইনস্টল হয়েছে কিনা, তার জন্য একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে ডিএনএফ। আচ্ছা, আমি এতক্ষণ ধরে ডিএনএফ দেখাচ্ছি, আপনি চাইলে এখানে ইয়াম কমেন্টটাও ইউজ করতে পারেন। তো আপনাকে লিখতে হবে ইয়াম ইনফো httpd, মানে যেটা আমি ইনস্টল করলাম তার নাম দিয়ে এখানে জাস্ট এরকম লিখতে হবে। তো লিখে যখনই এন্টার প্রেস করবো এখানে একটা আউটপুট শো করবে। তো এখানে দেখুন দেখাচ্ছে ইনস্টলড প্যাকেজেস, মানে এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। যদি এখানে ইনস্টল না করতেন তাহলে এই জায়গাটাতে অ্যাভেলেবেল দেখাতো, ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এখানে দেখুন নেম দেখাচ্ছে, কি ভার্সান আছে যেটা আপনি ইনস্টল করলেন, আর্কিটেকচার কী আছে, সাইজ, সোর্স মানে কোথা থেকে এটা ইনস্টলের হয়েছে, কোন রিপোজিটরি থেকে এটা ইনস্টল হয়েছে সেটা দেখাচ্ছে, আর এটার নাম দেখুন দেখাচ্ছে অ্যাপাচে HTTP সার্ভার, অ্যান্ড বাকি এখানে অনেক কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। এই হচ্ছে টোটাল, ইনস্টল করার পরে এরকম যে কোনো অ্যাপ্লিকেশন আপনি লিনাক্সে ইনস্টল করুন, তারপরে আপনি তার ডিটেল এখানে এইভাবে শো করতে পারেন। বাট সেই অ্যাপ্লিকেশনটার নাম কিন্তু আপনাকে জানতে হবে, নাম না জানলে কিন্তু হবে না। যেরকম হচ্ছে আরও একটা অ্যাপ্লিকেশান আছে যেটা হচ্ছে SSH। তো আমি যদি এখানে SSHD লিখে এন্টারপ্রেস করি তাহলে দেখুন SSH যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার বেসিক্যালি ডিটেলস দেখায়, বাট ও এখানে খুঁজে পাইনি যে SSHটা কী জিনিস, বিকজ এখানে যে প্যাকেজের নেমটা আমি দিয়েছি সেটা হয়তো ভুল হয়েছে। এবার SSH যে প্যাকেজটা আছে সেটা কীভাবে কি বুঝবো সেটা তাহলে আমাকে খুঁজে এখন দেখতে হবে, ঠিক আছে, সেটা আমরা পরে দেখছি একটু। তো এই হচ্ছে কিভাবে আপনি কোনো একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারেন। এবার এই অ্যাপ্লিকেশানটা যে আমি ইনস্টল করলাম সেটাকে রিমুভ কীভাবে করবো সেটাও একটু দেখে নেওয়া যাক। তো রিমুভ করার জন্য আপনি আইদার লিখতে পারেন DNF অথবা লিখতে পারেন ইয়াম, যেটা ইচ্ছা, ঠিক আছে। আপনি লিখতে হবে DNF, তারপরে লিখবেন রিমুভ, ঠিক আছে, রিমুভ লিখবেন। রিমুভ লিখে জাস্ট সিম্পলি ওই প্যাকেজের নামটা আপনাকে দিতে হবে, যেই প্যাকেজটা আপনি একটু আগে ইনস্টল করেছেন HTTPD লিখে এন্টার প্রেস করতে হবে। তো এখানে ওই সেম একই সব কিছু হবে এবং ও টোটাল এখানে যা ডাউনলোড করেছিল ইনস্টল করেছিল সবগুলো এখানে পুরোপুরি কমপ্লিট ডিলিট করে দেবে। তো আপনাকে এখানে দেখাচ্ছে দেখুন রিমুভিং, মানে কি রিমুভ হবে সেটা এখানে দেখাচ্ছে, অ্যান্ড বাকি যা ডিপেন্ডেন্সি যা ছিল সমস্ত কিছু এখানে রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে যদি ইয়েস করি তো এবারে সমস্ত কিছু ডিলিট করে দেবে। দেখুন ইরেজিং দেখাচ্ছে, তারপরে ভেরিফাইং, রিমুভ এসব দেখাচ্ছে, মানে টোটাল অ্যাপাচের যে অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করলাম সেটাও ডিলিট করে দিল। এইবার যদি আমি ওই কমেন্টটা দিই ইয়াম ইনফো যেটা আমি লিখলাম একটু আগে HTTPD, দেখুন একটু আগে দেখাচ্ছিল কি ইনস্টলড, এখন দেখাচ্ছে অ্যাভেলেবেল। আমি একটু আগে এটা বললাম যে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল হয়েছে কি হয়নি সেটা আপনি দেখতে পারেন পার্টিকুলার এই কমান্ডের মাধ্যমে। যদি ইনস্টল থাকে তাহলে ইনস্টল দেখাবে এখানে ইনস্টলড প্যাকেজেস, আর যদি ইনস্টল না থাকে তাহলে দেখাবে অ্যাভেলেবেল প্যাকেজেস, মানে আপনি এটা ইনস্টল করতে পারেন। ওকে, তো এই ছিল হচ্ছে প্রসিডিওর যে কিভাবে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারবেন। এইবার অনেক সময় কি হয়, আমরা কোনো একটা অ্যাপ্লিকেশানকে সার্চ করতে চাইছি, যে সার্চ বলতে কোনো একটা অ্যাপ্লিকেশানের নাম দিয়ে সার্চ করতে চাইছি যে সেই রিলেটেড কী কী প্যাকেজেস আছে, তো সেটা আপনি করতে পারেন। তার জন্য আপনাকে লিখতে হবে DNF, তারপরে লিখবেন হচ্ছে লিস্ট, DNF লিস্ট, তারপর লিখবেন হচ্ছে HTTP, লিখে জাস্ট স্টার প্রেস করবেন। এটাতে কি করবে, এটা শো করবে যে HTTP দিয়ে, ঠিক আছে, আমি একটু আগে কী করেছি HTTPD নামে যে অ্যাপ্লিকেশান বা অ্যাপাচে ইনস্টল করেছিলাম, এবার এই HTTP দিয়ে আর কোনো অ্যাপ্লিকেশান আছে কি না সেটা যদি আপনি সার্চ করতে চান তাহলে সেটাও আপনি করতে পারেন এইভাবে। আপনাকে জাস্ট একটুখানি লিখতে হবে, লেখার পরে এখানে স্টার প্রেস করতে হবে। স্টার মানে ও বাকিটা ইয়ে করে নেবে যে এই রিলেটেড যা যা আছে সেগুলো শো করবে। তো দেখুন অ্যাভেলেবেল প্যাকেজে এরকম দেখাচ্ছে যে HTTP রিলেটেড এই পার্টিকুলার অ্যাপ্লিকেশানগুলো
রয়েছে। অনেক সময় কি হয় যে আপনি কোনো একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করেছেন, বাট হতে পারে যে সেখানে আরও কিছু সেই রিলেটেড আরও কিছু অ্যাপ্লিকেশান আপনাকে ইনস্টল করতে হবে। এবার আপনি বুঝতে পারছেন যে কী করতে হবে, তো আপনি সেখানে এরকম সার্চ করে দেখতে পারেন যে HTTP রিলেটেড আর কী কী অ্যাপ্লিকেশান আছে যেটা আপনি ইনস্টল করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে সেইভাবে আপনি বার করতে পারেন। এই HTTPর জায়গায় আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশনের নাম দিয়েও সার্চ করতে পারেন। ওকে, তো এইভাবে আপনি কী করতে পারেন যে DNF লিস্ট HTTP তবে স্টার লিখলে আপনার দেখাবে যে কী কী প্যাকেজেস অ্যাভেলেবেল আছে HTTP রিলেটেড। এইবার যেটা দেখবো সেটা হচ্ছে নেমিং কনভেনশন। নেমিং কনভেনশন মানে কি? নেমিং কনভেনশন হচ্ছে যখন আপনি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করেন তার কি ভার্সন আছে বা এই জিনিসগুলো আপনি কিভাবে বুঝবেন। তো সিম্পলি ধরে নিন আমি একটা যে কোনো একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, লিস্ট আর সরি এখানে লিখতে হবে DNF, তারপরে আমি এখানে লিস্ট করলাম, DNF লিস্ট লিখলাম হচ্ছে অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল মানে কি? DNF লিস্ট অ্যাভেলেবেল মানে হচ্ছে কী কী প্যাকেজ আপনি ইনস্টল করতে পারবো তার একটা লিস্ট আমাকে শো করবে। তো DNF লিস্ট অ্যাভেলেবেল যখনই করলাম, আচ্ছা এখানে স্পেলিংটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে, AVAILAVLE। DNF লিস্ট অ্যাভেলেবেল লিখলাম, লেখার পরে দেখুন এখানে একটা ও আমাকে লিস্ট শো করবে। তো এতগুলো প্যাকেজ আমি কি করতে পারি যে ইনস্টল করতে পারি। এবার এই যে অ্যাপ্লিকেশানগুলো আছে, ঠিক আছে, এখানে দেখুন অ্যাপ্লিকেশানগুলোর যে নাম আছে, তো নামগুলো বড্ড অদ্ভুত আপনার লাগতে পারে, যেমন ZSTD তারপরে এরকম লেখা আছে। ঠিক আছে, এবার আপনার এখানে কনফিউশন থাকতে পারে যে এর ভার্সানটা কী আছে। এখানে ভার্সানটা শো করছে বাট আপনার হতে পারে আপনি বুঝতে পারছেন না। তো সেটা আপনি কিভাবে বুঝবেন যে এর একটা নেমিং কনভেনশন আছে। তো নেমিং কনভেনশনটা হচ্ছে, আমি যদি এখানে দেখাই, যেমন হচ্ছে HTTPর ক্ষেত্রে দেখাচ্ছি DNF তারপরে ইনফো HTTPD লিখে এন্টারপ্রাইজ যখনই করলাম, এখানে HTTPD রিলেটেড যে অ্যাপ্লিকেশনটা আছে তার সমস্ত ডিটেল শো করবে। এবার এই যে নামটা আছে এই নামটা আপনাকে বুঝতে হবে ভালো করে। তো নামটার মানে হচ্ছে এখানে দেখুন প্রথমে যে নামটা থাকে সেটা হচ্ছে সফটওয়্যারের নাম। ওকে, সফটওয়্যারের নামের পরে এখানে থাকেই হচ্ছে 2.4, এই যে ভার্সানটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভার্সান, মানে কোন ভার্সান রয়েছে সেটা আপনাকে এখানে শো করছে টোটাল। ঠিক আছে, টোটাল এই ভার্সানটা শো করছে এবং লাস্টে যে .rpm থাকে এটা হচ্ছে এক্সটেনশন। রেড হ্যাটে বা সেন্টওয়েস বা ফেডোরা এই তিনটে লিনাক্সের মধ্যে আপনি যতগুলো প্যাকেজেস ইনস্টল করবেন, নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন, তার যে এক্সটেনশন হয় সেটা হচ্ছে .rpm হয়। যেরকম হচ্ছে উইন্ডোজের মধ্যে কী হয় .exe হয়, সেরকমই লিনাক্সের মধ্যে রেড হ্যাটের মধ্যে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তাহলে তার এক্সটেনশন হচ্ছে হয় .rpm। উবুন্তুর মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তার যে মানে সফটওয়্যারগুলো হয় তার এক্সটেনশন হয় .dev, dev। ঠিক আছে, তো এক্সটেনশন হচ্ছে এইটা, অ্যান্ড এটা হচ্ছে টোটাল ভার্সান। তো আপনি এইভাবে বুঝতে পারেন যে এর ভার্সান কী আছে অ্যান্ড এটা এক্সটেনশন কী আছে। এইবার যেটা দেখব সেটা হচ্ছে পার্টিকুলার কোনো একটা প্যাকেজ আপনি কিভাবে ইনস্টল করবেন বা আপডেট করবেন। ওকে, ধরে নিন আপনার লিনাক্সের সিস্টেম চলছে, সেখানে অলরেডি কোনো একটা প্যাকেজ ইনস্টল রয়েছে এবং তার কোনো আপডেট এসেছে কি না সেটা কীভাবে আমরা বুঝবো এবং সেটা কীভাবে ইনস্টল করব সেটা আজকে আমরা এবারে দেখব। তো এটা বোঝার জন্য আপনাকে লিখতে হবে হচ্ছে, প্রথমত লিখবেন DNF আপনাকে সমস্ত জায়গাতেই লিখতে হবে যখনই কোনো প্যাকেজ ম্যানেজ করবেন। তারপর লিখতে হবে হচ্ছে লিস্ট। এবার লিখবেন হচ্ছে ইনস্টল মানে কি? কারেন্ট কী কী প্যাকেজ ইনস্টল রয়েছে আপনার সিস্টেমে সেগুলো এখানেও শো করবে। তো আমরা এর মধ্যে যে কোনো একটা প্যাকেজের দেখব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক বড় একটা লিস্ট এসছে এবং এর মধ্যে যে কোনো একটা প্যাকেজে আমরা তুলে নেব। ঠিক আছে, এই হচ্ছে টোটাল লম্বা একটা লিস্ট এসছে। চলুন একটু ওপরের দিকে যাওয়া যাক। তো আমি এই কমেন্টটা দিয়েছি DNF লিস্ট ইনস্টলড। এই কমেন্টটা কী করছে, আমার কী কী প্যাকেজ ইনস্টল আছে আমার কারেন্ট সিস্টেমে সেগুলো শো করছে। তো এখানে অনেক প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি। তো এর মধ্যে চলুন যে কোনো একটা প্যাকেজ আমরা দেখি, সিলেক্ট করে যে কোনো একটা র্যান্ডামলি যে কোনো আমি একটা প্যাকেজ এখানে সিলেক্ট করব, করার পর দেখব যে সেই পার্টিকুলার প্যাকেজটার কোনো আপডেট এসছে কি না। তো চলুন এখানে দেখা যাক, অনেক প্যাকেজই আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা দেখি কি সিলেক্ট করা যায়। আচ্ছা, এখানে আমরা একটা প্যাকেজ দেখতে পাচ্ছি bzip2 বলে। ঠিক আছে, এই প্যাকেজটার উপরে আমরা কী করব, ট্রাই করব যে কীভাবে এই পার্টিকুলার প্যাকেজটাকে আমরা আপডেট করব। তো bzip, আই হোপ আপনি জানেন bzip হচ্ছে, আমরা এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি সেখানে কীভাবে আর্কাইভিং করতে হয় সেই সমস্ত ডিটেলগুলো আমি শো করিয়েছিলাম, যে কীভাবে পার্টিকুলার কোনো মানে আর্কাইভিং করা যায় বা কম্প্রেসিং করা যায় সেই সমস্তগুলো আমি দেখিয়েছিলাম। তো আপনি চাইলে সেই ভিডিওটা কিন্তু দেখতে পারেন। তো এটা হচ্ছে সেই bzip। তো আমরা পার্টিকুলার কী করবো, এই bzipটাকে দেখবো যে আপডেট এসছে কিনা এর মধ্যে কোনো।
তো এই নামটা আমরা দেখে নিলাম যে বিজিপ 2 নামে আছে। এবার আমরা একদম স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করে নেব। করার পরে এখানে আপনাকে লিখতে হবে ডিএনএফ, তারপর লিস্ট লিখবেন, ঠিক আছে। লেখার পরে লিখতে হবে ইনস্টল, INSTALLED, ইনস্টল। এবার আমরা প্যাকেজের নামটা দেখে নিয়েছিলাম, প্যাকেজের নাম ছিল হচ্ছে বিজিপ 2, লিখে এন্টার প্রেস করব। তো এই যে কমান্ডটা দিলাম ডিএনএফ লিস্ট ইনস্টল বিজিপ 2, এই কমান্ডটার মানে হচ্ছে কারেন্ট ভার্সানটা শো করবে, ইনস্টলড প্যাকেজ, মানে এই পার্টিকুলার বিজিপ 2 নামে যে প্যাকেজটা আছে সেটা ইনস্টল রয়েছে, তার কি ভার্সান আছে সেটা শো করবে, ঠিক আছে। এবার এর যে আপডেট, এর কোনো আপডেট এসছে কিনা সেটা এবারে দেখব। তো এখানে লিখতে হবে, তার জন্য ইনস্টলের জায়গায় জাস্ট লিখবেন অ্যাভেলেবেল, AVAILAVELE, লিখে এন্টার প্রেস করতে হবে, ঠিক আছে। লিখে যখনই এন্টার প্রেস করবো দেখুন এখানেও একটা লিস্ট শো করবে, এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল প্যাকেজ। তো এখানে ওই অ্যাপ্লিকেশনটার নামটাই শো করছে, অ্যান্ড এখানে দেখুন ভার্সানটা শো করছে 1.0.8 দেখাচ্ছে, 8 তারপরে 10 আছে, এখানে দেখুন 1.0.88 আছে। তো এর মানে কি এখানে একটা আপডেট এসছে, আমরা বুঝতে পারছি। ভার্সান দেখে আপনি বুঝতে পারছেন যে এই ভার্সানটা অ্যান্ড এই ভার্সানটা, এই দুটোই কিন্তু আলাদা। এই ভার্সানটা হচ্ছে লো ভার্সান, এটা হচ্ছে আপডেটেড ভার্সান। তো এইভাবে আপনি কি করতে পারেন, যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো সফটওয়্যারের আপডেট এসছে কিনা সেটা চেক করতে পারেন এই কমান্ডের মাধ্যমে। ডিএনএফ লিস্ট, তারপরে ইনস্টল লিখবেন, তারপরে প্যাকেজের নাম লিখে যখন এন্টার প্রেস করবেন এরকম একটা আউটপুট আপনাকে শো করবে, কারেন্ট যে প্যাকেজটা ইনস্টল আছে তার নাম কি, তার ভার্সান কি। অ্যান্ড দেন এই প্যাকেজটার কোনো আপডেট আছে কিনা সেটা দেখার জন্য লিখতে হবে ডিএনএফ লিস্ট অ্যাভেলেবেল, তারপরে প্যাকেজের নাম দেওয়ার পরে অ্যাভেলেবেল যে প্যাকেজ আছে, মানে এই পার্টিকুলার প্যাকেজটা তার নাম দেখাবে, তার কি নতুন ভার্সান আছে সেটা শো করবে, ওকে। তো এইবার যদি আমরা এটাকে আপডেট করতে চাই তার জন্য আপনাকে সিম্পলি লিখতে হবে ডিএনএফ, তারপরে লিখবেন আপডেট, তারপরে প্যাকেজটার নাম, এই যে প্যাকেজটা আছে বিজিপ 2, তো আমি এখানে বিজিপ 2 লিখব, লিখে এন্টার প্রেস করব, ওকে। তো বিজিপ 2 যখনই আমি লিখলাম এখানে দেখুন ও চেকিং শুরু করেছে। এখানে এমন নয় যে আপনাকে এই ডট দিয়ে 8C*8 তারপরে 64 এইসব লেখার দরকার নেই, জাস্ট প্যাকেজের নামটা লিখলেই হবে। লেখার পরেই আপনাকে এইভাবে দেখুন যখন আমি আপডেট করব তো এখানেও শো করছে যে আপগ্রেডিং, ঠিক আছে। এখানে আপগ্রেডিং শো করছে বিজিপ 2, তার কি আর্কিটেকচার, তার কোন ভার্সান এটা আপগ্রেড হবে, কোন রিপোজিটরি থেকে আপগ্রেড হবে, তার কি সাইজ হবে, সমস্ত কিছু দেখাচ্ছে, অ্যান্ড টোটাল সাইজ কত হবে দেখাচ্ছে। তো আমি যদি এখানে ওয়াই প্রেস করি তাহলে কি হবে, এখানে এই পার্টিকুলার প্যাকেজটা এবারে আপগ্রেড হচ্ছে, ঠিক আছে। মানে যেভাবে আমরা সফটওয়্যার আপডেট করি একদম সেম একই কনসেপ্ট। এখানে দেখুন দেখাচ্ছে আপগ্রেডেড, এখানে কিন্তু ইনস্টল হয়নি, আপগ্রেড হয়েছে। আমার প্যাকেজটা অলরেডি ছিল, সেটাকে আমি ভার্সান চেঞ্জ করে এটাতে আপগ্রেড করলাম। তো এবার যদি আমি এটাকে একটু ক্লিয়ার করে আবার দেখাই ওই আগের কমেন্টগুলো দিয়ে, এখানে দেখুন ডিএনএফ লিস্ট ইনস্টল বিজিপ 2 লিখেছিলাম, এইবারে দেখাবে দেখুন ভার্সানটা চেঞ্জ হয়ে গেছে। আগে যে ভার্সানটা কি দেখাচ্ছিল 1.08, তারপরে এখানে 8 শো করছিল, বাট এখন 10 শো করছে। অ্যান্ড আমি যদি এখানে অ্যাভেলেবেল কমেন্টটা দিই আবারে, ঠিক আছে, এই অ্যাভেলেবেল কমেন্টটা দিই তাহলে কিন্তু এখানেও দেখুন এখানে শো করবে না, বেসিক্যালি এরর দেখাচ্ছে নো ম্যাচিং প্যাকেজ টু লিস্ট। এটার মানেই হচ্ছে এই প্যাকেজের কোনো আপগ্রেড নেই। যখনই দেখবেন যে এই রকম কিছু শো করছে এরর, নো ম্যাচিং প্যাকেজেস টু লিস্ট এরকম যদি শো করে তাহলে বুঝবেন এই পার্টিকুলার প্যাকেজের কোনো আপডেট নেই, আপনি লেটেস্ট ভার্সন ইউজ করছেন, ঠিক আছে। তো এইভাবে আপনি কি করতে পারেন, যে কোনো প্যাকেজকে চেক করতে পারেন যে এর কোনো আপডেট এসছে কিনা, এবং সেটাকে কিভাবে আপগ্রেড করতে হয় সেটাও আমি দেখালাম। এইবার এখানে একটা জিনিস আপনাকে ভালো করে একটা বুঝতে হবে, যে আপনি ফর এক্সাম্পল এখানে একটা সিনারিও অনেক সময় এরকম হয় যে আপনি কোনো কোম্পানিতে জব করছেন, সেখানে পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশান আপনাকে আপগ্রেড করতে বলা হলো, যেরকম বিজিপ যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা আমি আপগ্রেড করলাম। এবার আপগ্রেড করার পরেই সিস্টেমে নানা রকমের সমস্যা শুরু হয়ে গেল। হতেই পারে যে এই যে প্যাকেজটা আপগ্রেড হলো এই প্যাকেজের মধ্যে বাগ আছে এবং তার জন্য আমার সিস্টেমে ইস্যু আসছে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই প্যাকেজটাকে আইদার পুরো আপনি ডিলিট করে দেবেন, অথবা আপনি এই প্যাকেজের যে প্রিভিয়াস ভার্সানটা ছিল সেটাতে আপনি ফিরে যেতে চাইবেন। যেরকম উইন্ডোজেও অনেক সময় হয় যে উইন্ডোজ আপগ্রেড হয়েছে, হওয়ার পরে সিস্টেমে নানা ধরনের সমস্যা শুরু হয়ে গেছে, তো উইন্ডোজ তখন কী করে আবার নতুন একটা আপডেট পাঠায় যাতে সিস্টেমটা ঠিক হয়। তো একই জিনিস কিভাবে আমরা করব, তো ফর এক্সাম্পল আমি এখানে দেখালাম যে এই পার্টিকুলার যে অ্যাপ্লিকেশানটা আছে বিজিপ 2, এটাকে আমরা আপগ্রেড করলাম একটু আগে। এবার এটা আপগ্রেড করার পরে আমরা দেখছি যে সিস্টেমে নানা রকমের প্রবলেম হচ্ছে। তো আমি চাইছি প্রিভিয়াস ভার্সানে ফিরে যেতে, বিকজ প্রিভিয়াস ভার্সানে আমার কোনো প্রবলেম হচ্ছিল না। তো সেটা কিভাবে করবেন, তো এখানে ভালো করে দেখবেন ব্যাপারটা, এখানে অনেক কিছু দেখার আছে। এমন নয় যে আমি জাস্ট একটা কমেন্ট দিলাম আর হয়ে গেল, এখানে অনেক কিছু
বুঝে বুঝে করতে হবে। তো ফার্স্ট অফ অল যখনই লিনাক্সের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করি আমরা, ঠিক আছে, তার প্রতিটা লগ স্টোর হয় পার্টিকুলার একটা লোকেশানে, এবং সেই লোকেশানটা হচ্ছে এইটা ভ্যার বলে একটা ডিরেক্টরি আছে, ঠিক আছে। ভ্যারের আন্ডারে লগ বলে আরও একটা ডিরেক্টরি আছে, লগের মধ্যে dnf.rpm.log নামে একটা ফাইল আছে। এই ফাইলটার মধ্যে সমস্ত কিছু লগ কিন্তু স্টোর হচ্ছে। আমি এতক্ষণ ধরে যত প্যাকেজ ইনস্টল করলাম বা রিমুভ করলাম তার প্রতিটা আপডেট বা লগ কিন্তু স্টোর হয়েছে এই পার্টিকুলার ফাইলের মধ্যে। আমি দেখাচ্ছি ফাইলটা কীভাবে দেখতে পাবেন, সব দেখাবো। তো সেটা কীভাবে দেখবো প্রথমে দেখি। তো এখানে লিখবেন হচ্ছে dnf, লিখবেন, লেখার পরে লিখতে হবে হচ্ছে হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি লিখে যখনই এন্টার প্রেস করবো এখানে এখন একটা লম্বা লিস্ট আমাকে দেখাবে। আচ্ছা, লম্বা হয়নি বিকজ আমি খুব একটা প্যাকেজ ইনস্টল করিনি, তাই জন্য এখানে লিস্টটা খুবই ছোটো এসছে। তো যাই হোক, এখানে প্রথমে দেখাচ্ছে আপডেটিং, যাই হোক এখানে একটা এসছে। তো এখানে দেখুন আমি কমেন্টটা দিলাম DNF হিস্ট্রি। DNF হিস্ট্রি কমেন্টের কাজ হচ্ছে আপনি এখনও পর্যন্ত যত প্যাকেজ ইনস্টল করেছেন বা রিমুভ করেছেন তার প্রতিটা আপডেট ও একটা পার্টিকুলার লোকেশানে শো করে, এবং সেটা আপনি এইভাবে দেখতে পারেন। তো এখানে একটা আইডি শো করছে। আইডি মানে কি? এটা হচ্ছে ট্রানজ্যাকশান আইডি। এই ট্রানজ্যাকশান আইডিটা খুবই কাজের, ঠিক আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে কি কমান্ড আমি ইউজ করেছি সেটা দেখাচ্ছে, কমান্ড লাইন। আমি এই কমান্ডটা দেখুন ইউজ করেছিলাম, আপডেট bzip2, তারপরে আবার রিমুভ করেছিলাম httpd, তারপর আবার httpd ইনস্টল করেছিলাম, সেগুলো সব কমান্ডগুলো ক্যাপচার করেছে। কবে করেছিলাম তার ডেট অ্যান্ড টাইম, কী করেছিলাম অ্যাকশান, আপগ্রেড করেছি, রিমুভ করেছি, ইনস্টল করেছি, সব দেখাচ্ছে। অল্টার্ড মানে কোন ভার্সান কী ছিল, সেগুলো কী চেঞ্জেস হয়েছে সব দেখাচ্ছে। তো এখানে কি হয় পার্টিকুলার, মানে এই কমেন্টের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কী মানে শুধুমাত্র আপনি নয়, আপনার সিস্টেম যদি অন্য কেউ ইউজ করে, অন্য কোনো ইউজার থাকে, তারাও কী করেছে সব কিছু এখানে শো করবে। এবার একটু যদি ডিটেল আপনাকে দেখতে হয়, ঠিক আছে, যে এটা কে করেছে, এখানে তো আমি দেখতে পাচ্ছি না যে কোন ইউজার করেছে, এখানে কোনো ইউজারের ডিটেল দেখতে পাচ্ছেন না। তো সেটা কীভাবে দেখবো? তো তার জন্য আপনাকে লিখতে হবে DNF, তারপরে হচ্ছে লিখবেন হিস্ট্রি, একই কমান্ড হিস্ট্রি, HISTO, হিস্ট্রি লিখতে হবে। এখানে লিখতে হবে হচ্ছে DNF, তারপরে লিখবেন হিস্ট্রি, তারপরে স্পেস দিয়ে লিখবেন হচ্ছে আইডি। এবার আইডি বলতে কি, এই যে হচ্ছে আইডি, এইটা হচ্ছে প্রতিটা প্যাকেজ, মানে প্রতিটা যে আপনি কাজ করেছেন তার একটা করে আইডি জেনারেট হয়। এখানে 4 3 2 1 করে এসছে। তো আমি এখানে যদি 4 লিখে এন্টারপ্রেস করি, তাহলে ও পার্টিকুলার এই রিলেটেড সমস্ত ইনফরমেশানগুলো শো করবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা মানে কি হয়েছে সেইগুলো এখানে শো করছে। এইবার আমি যদি এখানে ইনফো লিখি, DNF হিস্ট্রি, তারপরে যদি এখানে ইনফো লিখে 4 দিলাম, তাহলে আরও ইন ডিটেল একটু শো করবে। তো ইনফোতে যখন দিলাম, দেখুন এখানে একদম পুরো ইতিহাস দিয়ে দিয়েছে। ট্রানজ্যাকশান আইডি হচ্ছে 4, বিগিন টাইম, কখন শুরু করা হয়েছিল। তো আমার এখানে সিস্টেমে টাইমটা একটু গড়বড় আছে, তাই জন্য এরকম দেখাচ্ছে। তারপরে তার এখানে কোনো একটা মানে আইডিও জেনারেট করেছে, এন্ড টাইম, কখন শেষ হয়েছে এটা আপগ্রেড করা, সেগুলো দেখাচ্ছে। অ্যান্ড এখানে ইউজার, কোন ইউজার এটা করেছে। তো এখানে দেখুন আমি কিন্তু অ্যাজ এ রুট হিসাবে করছি কাজগুলো, বাট এখানে কিন্তু আমার নামটাই শো করছে, এবং কেন শো করছে এখানে নাম সেটা আমি একটু পরে বলছি। তারপরে রিটার্ন কোড এখানে সাকসেস দেখাচ্ছে, মানে এটা সাকসেস হয়েছিল। অ্যান্ড বাকি এখানে কমান্ড কি আমি ইউজ করেছিলাম সেই সমস্ত কিছুগুলো শো করছে। তো আপনি সিস্টেমে যাই করুন না কেন, আপডেট করুন, আপগ্রেড করুন, এখানে দেখাচ্ছে দেখুন প্যাকেজ অল্টারের মধ্যে শো করছে যে আপগ্রেড হয়েছে। আপনার যে এই পার্টিকুলার প্যাকেজটা ছিল সেটা আপগ্রেড আপনি করেছেন, তার ইনফরমেশান এখানে শো করছে। তো রেড হ্যাট কী করে, শুধু রেড হ্যাট না, বেসিক্যালি লিনাক্স সমস্ত কিছু ক্যাপচার করে কিন্তু ব্যাকএন্ডে, এবং ক্যাপচার করে সেটা স্টোর করে রাখে পার্টিকুলার একটা লোকেশানে। এই লগের ওপরে আমরা পার্টিকুলার একটা ভিডিও দেখব পরে, যে কীভাবে সিস্টেমের লগ আমরা চেক করতে পারি, এবং লগের ওপরে কিন্তু ট্রাবেল শ্যুটটা ডিপেন্ড করে। তো এই হচ্ছে তার কমান্ড DNF হিস্ট্রি ইনফো 4। আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে DNF হিস্ট্রি, তারপরে তার ট্রানজ্যাকশান আইডিটা দেখতে হবে যে পার্টিকুলার কী কাজ করা হয়েছে, তার ট্রানজ্যাকশান আইডি কী আছে। তো এখানে 4 আছে, আমি এখানে DNF হিস্ট্রি 4 যদি লিখি তাহলে শুধুমাত্র এটা শো করবে, বাট যদি আপনি DNF হিস্ট্রি ইনফো 4 লেখেন তাহলে পুরো একদম ইন ডিটেল ইতিহাস আপনাকে শো করে দেবে, কে করেছে, কখন শেষ হয়েছে, সব কিছু দেখাবে। অ্যান্ড এখানে নামটা আমার কেন শো করছে, দেখুন এখানে আমি কিন্তু অ্যাজ এ রুট হিসাবে সুইচ করেছিলাম। আমি যখন লগ ইন করেছিলাম আমার সিস্টেমে, তখন অ্যাজ এ রেড হ্যাট ইউজারটা দিয়ে লগ ইন করেছিলাম, যখন আমি সিস্টেম ফার্স্ট লগ ইন করি।
তারপর আমি কি করেছি, সুইচ করেছি রুটে। আমি কিন্তু অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করিনি, তো রুট হিসাবে আমি জাস্ট সুইচ করেছি, তাই জন্যেই আমার এখানে অ্যাকচুয়াল নিজের নামটাই শো করছে, বিকজ আমি সুইচ করেছিলাম। যদি আমি অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করতাম শুরু থেকেই, তাহলে আবার এখানে রুট দেখাতো। ঠিক আছে, তো এই হচ্ছে এই জন্য আমার এখানে নামটা শো করছে, বিকজ আমি সুইচ করেছিলাম তাই জন্য। তো আই হোপ এই ইনফরমেশানটা আপনার কাজের। এবার আমি এটা কেন দেখালাম, আমি একটু আগেই বললাম যে ফর এক্সাম্পল যে BZip2, যে আমরা এই যে সফটওয়্যারটা আমরা একটু আগে কী করেছিলাম, আপডেট করলাম BZip2, এটা করার পরে আমাদের সিস্টেমে কিছু একটা প্রবলেম আসছে। এবার আমি চাইছি এর পুরোনো ভার্সানে ফিরে যেতে। তো সেটা কিভাবে করব, তো সেটা করার জন্য আপনাকে এই ট্রানজ্যাকশান আইডিটা আপনার দরকার হবে 4। ঠিক আছে, এই ট্রানজ্যাকশান আইডি কী ছিল, আমি আপডেট যখন করেছিলাম এই ট্রানজ্যাকশান আইডি ছিল 4। এইবার এটাকে আনডু করতে হবে। তো এটাকে আমি একটু স্ক্রিনটাকে ক্লিয়ার করি, এবং এটাকে আনডু করার কমেন্ট হচ্ছে আপনাকে লিখতে হবে DNF, তারপরে লিখবেন হচ্ছে হিস্ট্রি, তারপরে লিখবেন হচ্ছে আনডু, তারপরে দেবেন হচ্ছে ট্রানজ্যাকশান নাম্বার। ট্রানজ্যাকশান নাম্বার কী ছিল 4, লিখে যখনই এন্টারপ্রেস করব, করার পরে এখানে দেখুন একটু ডিটেলও শো করবে। তো এখানে ভালো করে এই জিনিসটা বুঝুন যে এখানে কি হচ্ছে, বেসিক্যালি DNF হিস্ট্রি আনডু, তারপরে ট্রানজ্যাকশান লিখলাম। এবার এখানে কি হবে, বেসিক্যালি এখানে প্যাকেজটা ডাউনগ্রেড হবে। এখানে দেখাচ্ছে দেখুন ডাউনগ্রেড 1 প্যাকেজ, এবং ডাউনগ্রেড হয়ে কোন ভার্সানে ফিরে যাবে, আগের ভার্সানে। এখন যে কারেন্ট ভার্সান আছে সেটা আগে একবার দেখে নিই, চলুন আপনাকে একবার দেখাই যে কারেন্ট যে ভার্সানটা আছে সেটা কি আছে। তো সেটা আমরা কীভাবে দেখতে পারি, DNF, তারপরে লিস্ট, তারপরে হচ্ছে ওই যে পার্টিকুলার অথবা প্যাকেজটার আমি জাস্ট এখানে একটা DNF ইনফো লিখেই দেখছি, অনেকভাবেই দেখা যায় DNF ইনফো, তারপরে BZip2 লিখে যখনই এন্টার প্রেস করব, আচ্ছা এখানে একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ইন্ডু লিখে দিয়েছি আমি, এখানে ইনফো হবে বেসিক্যালি, ইনফো BZip2, DNF ইনফো BZip2 যেই লিখলাম, এই প্যাকেজের এখন কারেন্ট যে ভার্সান আছে সেটা এখানে দেখুন দেখাচ্ছে এইটা। ঠিক আছে, এই হচ্ছে ভার্সান 1.0.8 ছিল, রিলিজ হচ্ছে 1. এটা মানে এটা আমার কি হয়েছে, এটা হচ্ছে কারেন্ট ভার্সান 1.0, তারপরে 8, তারপরে 10। এবার আমি যেই এটাকে ডাউনগ্রেড করব তার ভার্সানটা কি হবে, আগের ভার্সানে ফিরে যাবে। তো এটা সেটা করার জন্য আপনাকে সিম্পলি লিখতে হবে সেই কমেন্টটাই DNF, তারপরে হচ্ছে হিস্ট্রি, যেটা আমি একটু আগে লিখলাম DNF হিস্ট্রি, তারপরে লিখবেন হচ্ছে DNF হিস্ট্রি, তারপরে হচ্ছে আনডু 4। তো লিখে যখনই আমি এন্টারপ্রেস করব, দেখুন এখানে আমার ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা আগের ভার্সানে ফিরে যাবে। ওকে, তো জাস্ট এখানে একটুখানি ওয়েট করুন। এখানে দেখুন দেখাচ্ছে যে ডাউনগ্রেডিং BZip2 আগের ভার্সানে ফিরে যাবে, আর আমি যদি এখানে Y প্রেস করি তাহলেই ও ডাউনগ্রেড হয়ে যাবে। ডাউনগ্রেড মানে এটা আপগ্রেড হয়েছিল সফটওয়্যারটা, এবং এখানে ডাউনগ্রেডেড টু কী হয়েছে, BZip2 1.0.8.8 হয়ে গেছে। আগে 1.8.10 হয়েছিল, এখন এটা 8.8 হয়ে গেল। তো এইভাবে আপনি কি করতে পারেন, যে কোনো প্যাকেজকে ইনস্টলও করতে পারেন। ইনস্টল করার পরে যদি আপনাকে সেটা ডাউনগ্রেড করতে হয় কোনো পার্টিকুলার রিজনের জন্য, সেটাকে আপনি এইভাবে করতে পারেন। ঠিক আছে, তো আই হোপ এতটা পর্যন্ত আপনার ক্লিয়ার হয়ে গেছে। আমি খুব মানে চেষ্টা করছি ইন ডিটেল যতটা সম্ভব আস্তে আস্তে দেখানোর জন্য, যাতে আপনার ব্যাপারগুলো মানে ভালো করে আপনি বুঝতে পারেন। ওকে, আচ্ছা লাস্ট দুটো জিনিস দেখাবো, সেটা হচ্ছে কীভাবে আমরা গ্রুপ ওয়াইজ কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারি। বেসিক্যালি কী হয়, যখনই আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি তাহলে লিখি এরকম DNF, তারপরে ইনস্টল এরকম লিখি, তারপরে সফটওয়্যারের নাম দিয়ে দিই এরকম HTTPD নাম দিয়ে দিলাম, ইনস্টল হয়ে যাবে। বাট অনেক সময় কী হয়, কিছু অ্যাপ্লিকেশান থাকে যেগুলো গ্রুপের মধ্যে থাকে। ঠিক আছে, গ্রুপ প্যাকেজ থাকে, তো সেগুলো আপনি কীভাবে বুঝতে পারবেন। তো তার জন্য আপনাকে লিখতে হবে DNF, তারপরে লিখবেন হচ্ছে গ্রুপ, তারপরে লিখবেন হচ্ছে লিস্ট, DNF গ্রুপ লিস্ট। গ্রুপ হচ্ছে মানে বলতে পারেন যে পার্টিকুলার একটা প্যাকেজের গ্রুপ, এর আন্ডারে অনেকগুলো অ্যাপ্লিকেশান থাকতে পারে। যেমন হচ্ছে দেখুন অ্যাভেলেবেল এনভায়রনমেন্টের গ্রুপ আছে এখানে, তো এগুলো সব গ্রুপের নাম দেখাচ্ছে। ইনস্টল এনভায়রনমেন্ট গ্রুপ দেখাচ্ছে, সার্ভার উইথ GUI। যেমন হচ্ছে দেখুন এইখানে অ্যাভেলেবেল গ্রুপ শো করছে। তো অ্যাভেলেবেল গ্রুপ মানে কি, যেমন হচ্ছে দেখুন লেগাসি, ইউনিক্স, কম্প্যাটেবিলিটি, তারপরে নেটওয়ার্ক সার্ভার্স, এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সার্ভার্স, তারপরে সায়েন্টিফিক সাপোর্ট, এগুলো সব গ্রুপের নাম। RPM ডেভেলপমেন্ট টুলস, এগুলো সব হচ্ছে গ্রুপের নাম। এর ভেতরে কিন্তু আরও অনেক অ্যাপ্লিকেশান থাকতে পারে, এর ভেতরে অনেক সফটওয়্যার থাকতে পারে।
তো অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে পার্টিকুলার কোনো গ্রুপ ওয়াইজ কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা। এটা ডিপেন্ড করে টোটালি রিকোয়ারমেন্টের ওপরে, ঠিক আছে? এমন নয় যে আপনার ইচ্ছে হলো আপনি করলেন, আপনাকে আগে বুঝতে হবে যে এটা কেন করছি বা কী ধরনের রিকোয়ারমেন্ট এসছে তার উপরে। যদি রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনি বুঝতেই পারবেন, আপনার কোম্পানি বা যেই হোক আপনাকে ইনফর্ম করবে যে আমাদের ডেভেলপমেন্ট টুলসের গ্রুপটা ইনস্টল করতে হবে। তো আপনি তখন কি করতে পারেন যে এখানে দেখুন অ্যাভেলেবেল প্যাকেজে মানে গ্রুপের মধ্যে দেখাচ্ছে অ্যাভেলেবেল মানে কি আমরা এটাকে ইনস্টল করতে পারি। তো যদি এটা ইনস্টল করতে হয় তার জন্য আপনি ফর এক্সাম্পল যে আপনি ডেভেলপমেন্ট টুলটাকে ইনস্টল করবেন, তো আমি কি করব তার জন্য সিম্পলি লিখবো হচ্ছে এখানে ডিএনএফ, তারপরে লিখবো হচ্ছে ইনস্টল, ঠিক আছে? ডিএনএফ ইনস্টল, তারপরে জাস্ট আপনাকে লিখতে হবে, আচ্ছা এখানে এখানে ইনস্টল নয়, ডিএনএফ গ্রুপ ইনস্টল, বিকজ এখানে গ্রুপ হিসাবে করা হচ্ছে। ডিএনএফ গ্রুপ ইনস্টল, তারপরে ওই প্যাকেজটার নাম জাস্ট আপনি এখানে কপি পেস্ট করবেন। এই ডেভেলপমেন্ট টুলস যেটা আছে আমি সেটাকে রাইট ক্লিক করলাম, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড লাস্টে আবার এরম করে দিলাম। তো ডিএনএফ গ্রুপ ইনস্টল ডেভেলপমেন্ট টুলস যদি আমি করি তো এখানে একটা লম্বা লিস্ট আমাকে শো করবে যে 204 MBর এখানে টোটাল ইনস্টল হবে, এবং এর ভেতরে এই পার্টিকুলার গ্রুপটার ভেতরে কি কি অ্যাপ্লিকেশান আছে টোটাল ও লিস্ট শো করে দিয়েছে। দেখুন যখনই আমি ডেভেলপমেন্ট টুলস লিখলাম এর ভেতরে আপগ্রেডিং দেখাচ্ছে, মানে অলরেডি অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো আপগ্রেড হবে আমার, এবং ইনস্টলিং গ্রুপ মডিউল এখানে নতুন কিছু ইনস্টল হবে সেগুলো শো করছে। ওকে, এবং এর সাথে কিছু ডিপেন্ডেন্সি আছে সেগুলো এখানে ইনস্টল হবে। ওকে, ডিপেন্ডেন্সি কী জিনিস আমি একটু আগেই বুঝিয়েছি। তো আমি যদি এখানে ওয়াই প্রেস করি সিম্পলি কী হবে, এখানে ইনস্টল হওয়া শুরু হবে, এবং এটা মোটামুটি একটা ভালোই টাইম নেবে বলতে পারেন, বিকজ অনেক কিছুই আছে এখানে ইনস্টল হওয়ার জন্য, এবং এটাও ডিপেন্ড করছে আপনার ইন্টারনেট স্পিড কতটা কী আছে তার উপরে। তো এটা হোক, একটু আমরা দেখতে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল গ্রুপ ইনস্টলেশন কমপ্লিট হয়েছে, অনেক কিছু এখানে ইনস্টল হয়েছে। তো সিমিলারিটি যদি আপনি এই যে গ্রুপটা আপনি ইনস্টল করলেন, গ্রুপ অফ টুলস বলতে পারেন যেগুলো আমরা ইনস্টল করলাম, এটাকে যদি রিমুভ করতে চান তাহলে জাস্ট ওই একই কমান্ড আপনাকে দিতে হবে, এবং এখানে জাস্ট লিখতে হবে রিমুভ। ওকে, রিমুভ লিখে যদি আমি এখানে এন্টার প্রেস করি তাহলে এই মাত্র যে ডেভেলপমেন্ট টুলসের যে গ্রুপটা ইনস্টল হলো তাহলে এটা টোটাল এখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনাকে জাস্ট এখানে ওয়াই প্রেস করতে হবে, ওয়াই প্রেস করলেই টোটাল দেখাচ্ছে দেখুন 102খানা প্যাকেজ পুরো রিমুভ হয়ে যাবে সিস্টেম থেকে। তো আমি এটাকে নো করছি বিকজ এটা আবার অনেকটা টাইম নিয়ে নেবে হতে। তো এবার আমরা অনেক কিছুই দেখলাম যে কিভাবে যে কোনো একটা প্যাকেজ ইনস্টল করা যায়, কিভাবে সিস্টেম আপনি মানে কোনো প্যাকেজ ইনস্টল করে নিয়েছেন তারপরে সেটাকে ডাউনগ্রেড কীভাবে করবেন, তারপরে গ্রুপ অফ প্যাকেজেস কীভাবে ইনস্টল করতে হয়, রিমুভ কীভাবে করতে হয়, সব কিছু দেখলাম একটা একটা করে। লাস্টে যেটা দেখবো সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি কীভাবে চেক করবেন। ঠিক আছে, ডিপেন্ডেন্সি মানে কি, পার্টিকুলার কোনো একটা প্যাকেজ ইনস্টল করার জন্য যেমন হচ্ছে ডিএনএফ, তারপরে লিখতে হবে ডিপ লিস্ট। ঠিক আছে, ডিএনএফ ডিপ লিস্ট লেখার পরে প্যাকেজের নাম দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে HTTP দিয়ে দিচ্ছি, দিয়ে যখনই আমি ইন্টারপ্রেস করব তো এখানে মানে HTTP বা অ্যাপাচে যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা ইনস্টল হওয়ার জন্য যেসব ডিপেন্ডেন্সিগুলো দরকার ও তার একটা এখানে লিস্ট শো করছে। ঠিক আছে, এটা হচ্ছে তার লিস্ট। এই যেগুলো দেখতে পাচ্ছেন ডিপেন্ডেন্সি, এগুলো সব হচ্ছে এক একটা মানে এর সাপোর্টিং সফটওয়্যার। মানে এখানে যদি আমি সিম্পল বোঝাই, আমি একটু আগে ডিপেন্ডেন্সি বুঝিয়েছি, তাও এখানে আরেকবার বলে দিচ্ছি যে পার্টিকুলার যে কোনো একটা অ্যাপ্লিকেশান হতে পারে যে আপনি কোনো একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে চাইছেন, এবং সেটা ইনস্টল করার জন্যে তার সাথে আরও কিছু অ্যাপ্লিকেশান দরকার সেই অ্যাপ্লিকেশানটা চলার জন্য, যেরকম আমি ওই মুভির এক্সাম্পলটা দিলাম। ঠিক আছে, তো আপনি এই কমান্ডের মাধ্যমে দেখতে পারেন ডিএনএফ ডিপ লিস্ট তারপরে HTTP দিই। ঠিক আছে, এই কমান্ডটা যদি আপনি দেন মানে এটা হচ্ছে প্যাকেজের নেম, এই কমান্ডটা দিলে কি হবে, আপনাকে এই পার্টিকুলার HTTPD বা অ্যাপাচে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার জন্য আর কি কি সাপোর্টিং সফটওয়্যার বা প্যাকেজেস দরকার তার একটা লিস্ট এখানে শো করছে, এবং কে প্রোভাইড করছে সমস্ত কিছু এখানে দেখাচ্ছে। তো এইভাবে আমরা কি করতে পারি, ডিপেন্ডেন্সি লিস্ট চেক করতে পারি। এবং আমি আরও একটা জিনিস বলেছিলাম যে আমরা 3টে টুল ইউজ করি যে কোনো সফটওয়্যার মানে ইনস্টল করার জন্যে বা আপডেট করার জন্যে, সেটা হচ্ছে ডিএনএফ, তারপরে হচ্ছে ইয়াম অথবা RPM। এবার RPM বর্তমানে আর ইউজ করা হয় না, তার একটাই রিজন, সেটা হচ্ছে আমরা যখনই কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করি, ঠিক আছে, ডিএনএফ কমান্ডটা দিয়ে ইউজ করি। ফর এক্সাম্পল ডিএনএফ ইনস্টল HTTPD দিয়ে যদি আমি এখানে ইন্টারপ্রেস করি তাহলে কি হবে, এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল হওয়ার জন্য যা যা ডিপেন্ডেন্সি দরকার তার একটা এখানে লিস্ট শো করবে, যেটা আমরা একটু আগেই দেখেছি ইনস্টলিং ডিপেন্ডেন্সি। ঠিক আছে, এখানে কি কি মানে HTTPD চলার জন্য যা যা সাপোর্টিং সফটওয়্যার দরকার হয় সেগুলোও শো করছে। এই সেম জিনিসটা যদি আমরা RPM কমান্ড ইউজ করে করি, RPM ইনস্টল HTTPD, তাহলে কিন্তু ওর ডিপেন্ডেন্সিটা চেক করে না।
মানে হচ্ছে HTTPD ইনস্টল হওয়ার জন্যে এই অ্যাপ্লিকেশানগুলো দরকার। ওকে, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশানগুলো দরকার। তো DNF কমান্ড দিয়ে যখনই আপনি ইনস্টল করবেন কোনো প্যাকেজ, ও অটোমেটিক্যালি ডিপেন্ডেন্সিগুলো খুঁজে সবগুলো একসাথে ইনস্টল করে দেয়। বাট RPM কমান্ড ইউজ করলে কী হবে, ডিপেন্ডেন্সিও চেক করবে না, অ্যান্ড সেখানে আপনার সফটওয়্যার ইনস্টল করতে সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, প্রথমে ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে, তারপরে গিয়ে আপনি HTTPD ইনস্টল করতে পারবেন। সেটা একটা খুবই হেডেকওয়ালা কাম, আপনি মানে কাজ বলতে পারেন। তো এই জন্যে RPM বর্তমানে আর ইউজ করা হয় না। আমরা যাবতীয় যা কাজ করি থাকি সমস্ত কিছু এই DNF কমান্ডটা দিয়েই করে থাকি, DNF বা YUM। ওকে, তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা, আমি এখানে নো করে দিচ্ছি। অ্যান্ড লাস্ট একটা দেখবো, সেটা হচ্ছে আমরা দেখবো EPEL। হোয়াট ইজ EPEL? ঠিক আছে, EPEL হয়তো আপনি শুনেছেন অথবা নাও শুনে থাকতে পারেন। EPEL জিনিসটা কি সেটা আমি এখানে প্র্যাকটিক্যালি বিশেষ কিছু দেখানোর নেই, জাস্ট একটা ইনফরমেশান আপনাকে আমি দিয়ে রাখতে চাইছি যে EPEL জিনিসটা কি। তো EPEL যেটা আমি বললাম, EPEL হচ্ছে এক্সট্রা প্যাকেজ ফর এন্টারপ্রাইজ লিনাক্স। ঠিক আছে, তো এর একটা ব্লগ আছে রেড হ্যাটের উপরে, আপনি এটা চাইলে পড়ে দেখতে পারেন। আমি এই লিঙ্কে দিয়ে দেবো, মানে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো EPEL জিনিসটা কি। তো EPEL এর কনসেপ্টটা আপনাকে আমি বলে রাখছি, যদিও এটা আমাদের টপিকের মধ্যে নয়। EPELটা একটা আলাদা জিনিস পুরো। এখানে কি হয়, বেসিক্যালি যখনই আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি রেড হ্যাটের মধ্যে, তখন সেই সফটওয়্যারগুলো কিন্তু রেড হ্যাটের সার্ভার থেকে ইনস্টল হয়, রেড হ্যাটের যে রেপো সার্ভার আছে সেখান থেকে ইনস্টল হয়। এবং সাপোজ আপনি কোনো অ্যাপাচে সার্ভার ইনস্টল করছেন বা অন্য কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করছেন, সেগুলো কে প্রোভাইড করছে? সেগুলো রেড হ্যাটই প্রোভাইড করছে। ওকে, সেটা ওপেন সোর্স হোক বা যেটাই হোক, সেই মানে কিছু অ্যাপ্লিকেশান আছে যেগুলো রেড হ্যাট নিজেই প্রোভাইড করে। তো সেগুলো কি হয়, রেড হ্যাটের যে রেপো সার্ভার আছে সেখান থেকে ইনস্টল হয়। এবার এই অ্যাপ্লিকেশানগুলো ছাড়াও আরও কিছু অ্যাপ্লিকেশান থাকে যেগুলো আপনি রেড হ্যাটের সার্ভারের মধ্যে পাবেন না। তো তখন আমাদেরকে এই EPEL ব্যাপারটাকে এনেবেল করতে হয়। ঠিক আছে, EPEL হচ্ছে একটা বলতে পারেন সার্ভিস, যেটাকে আপনাকে কিছু কমান্ডের মাধ্যমে এনেবেল করতে হবে। তার ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। EPEL মানে আমি বললাম যে এক্সট্রা প্যাকেজ ফর এন্টারপ্রাইজ লিনাক্স। এটার মানেই হচ্ছে, যদি আপনি সাপোজ আমি এই রেড হ্যাটের মধ্যে, যেমন আমি এখানে অ্যাক্টিভিটিতে যদি যাই, দেখুন এখানে মজিলা ফায়ারফক্স আছে। এটা কি হয়েছে, ফায়ারফক্সটা বাই ডিফল্ট আপনার সিস্টেমের সাথে ইনস্টল হয়েছে, বাট এখানে কিন্তু গুগল ক্রোম বা কোনো কিছু নেই। এবার আমাকে যদি গুগল ক্রোম ইনস্টল করতে হয়, তাহলে আমাকে ডাইরেক্টলি আমি ওইভাবে করতে পারবো না। আমাকে আগে গুগল ক্রোমের জন্য একটা কি করতে হবে, পার্টিকুলার কিছু কমান্ড আছে সেগুলো ফলো করতে হবে। মানে গুগল ক্রোম তো রেড হ্যাট নিজে বানায়নি, গুগলের প্রোডাক্ট। গুগল ক্রোমটা গুগল বানিয়েছে, আর রেড হ্যাট যে আমরা এখানে যে অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল করছিলাম এতক্ষণ ধরে, সেগুলো রেড হ্যাট নিজে প্রোভাইড করছে। তো গুগল ক্রোম বলতে পারেন যে এখানে একটা থার্ড পার্টি সফটওয়্যার। তো থার্ড পার্টি সফটওয়্যার কিন্তু রেড হ্যাট ডাইরেক্টলি সাপোর্ট দেয় না, আপনাকে নিজেকে দায়িত্ব নিয়ে সেটা ইনস্টল করতে হবে। এবং সেটা আপনি এরকমভাবে করতে পারবেন না যে আমি লিখে দিলাম এখানে DNF তারপরে ইনস্টল ক্রোম, এরকম যদি আমি লিখে দিই, ও জীবনেও কিচ্ছু ইনস্টল হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে দেখুন এখানে এরর দিয়ে দেখাচ্ছে এরকম কোনো প্যাকেজও খুঁজে পাইনি। কারণ হচ্ছে একটাই, এখানে কনসেপ্টটা ভালো করে আপনাকে বুঝতে হবে। আমি সবার প্রথমেই আপনাকে কি দেখিয়েছিলাম, একটা রেপো লিস্ট দেখিয়েছিলাম পার্টিকুলার একটা ফাইলে, এবং সেই রেপো লিস্টে পার্টিকুলার কিছু লোকেশান দেওয়া থাকে যে কোথা থেকে আপনার সফটওয়্যারগুলো ইনস্টল হবে। এবং সেখানে কিন্তু ক্রোম রিলেটেড কোথাও কোনো কিছু ইনফরমেশান দেওয়া থাকে না সেই ফাইলের মধ্যে। যে ক্রোম, যখন আমি ক্রোম লিখছি, আমি যখন এখানে একটা কমান্ড দিই DNF ইনস্টল ক্রোম, এই কমান্ডটা দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডে কী হয়, ব্যাকগ্রাউন্ডে ও পার্টিকুলার সেই ফাইলটাকে চেক করে, যেটা আমি প্রথমে আপনাকে দেখিয়েছিলাম যে রেপো ফাইল, যেটা আমি ভেতরে ঢুকে দেখালাম যে এটার এই মানে জিপিজি কী আছে, সেই ফাইলটাকেও চেক করে। এবং সেখানে যদি দেখে যে ক্রোম রিলেটেড কোনো কিছু নেই, ক্রোম রিলেটেড কোনো রিপোজিটরি নেই ওখানে মেনশান করা, তখন ও বেসিক্যালি এরকম একটা এরর শো করে দেবে যে আনএবল টু ফাইন্ড ম্যাচ ক্রোম, বিকজ ও ওই ফাইলের মধ্যে ক্রোম রিলেটেড কোনো কিছু রিপোজিটরি খুঁজে পাচ্ছে না। এবং তখন আপনাকে কি করতে হবে, ইন্টারনেটে একটু যেতে হবে এবং লিখতে হবে কিভাবে ক্রোম ইনস্টল করব, বা এগুলো আপনাকে একটু দেখতে হবে। সেখানে আপনি এরকম রিলেটেড কিছু টপিক পাবেন, EPEL এনেবেল করতে হবে। এবার EPEL মানে কি, এক্সট্রা প্যাকেজের জন্য কিছু রিপোজিটরি থাকে, এখানে দেখুন দেওয়া আছে সুডো ইনস্টল বা DNF ইনস্টল, তারপরে দেখুন এখানে একটা রিপোজিটরি দিয়েছে। ঠিক আছে, আপনাকে এই পার্টিকুলার কিছু জিনিস ইনস্টল করতে হবে। করার পরে দেখুন এখানে DNF ইনস্টল তারপরে ক্রোমিয়াম। বেসিক্যালি এখানে ক্রোম তো ওইভাবে ডাইরেক্ট সাপোর্ট করে না, ক্রোমিয়াম আপনি ইনস্টল করতে পারেন। ক্রোমও সাপোর্ট করে, সেটার আলাদা প্রসিডিওর আছে। ঠিক আছে, তো এইভাবে আপনি কি করতে পারেন, যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারেন রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের মধ্যে। ওকে,
তো এই ছিল হচ্ছে EPEL। আপনি চাইলে আরও একটু ডিটেল ইন্টারনেটে সার্চ করতে পারেন, বিকজ এটা আমাদের টপিকের মধ্যে নয়, তাই জন্য আমি ইন ডিটেল এটাতে আর যাচ্ছি না, বিকজ অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়েছে। আমি অনেক কিছুই আজকে দেখিয়েছি আপনাদেরকে, পুরো একদম প্যাকেজ রিলেটেড যাবতীয় যা আছে সব কিছুই আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এইগুলো জানলে আপনি পুরো একটা সিস্টেমের কীভাবে কোন প্যাকেজ হ্যান্ডেল করতে হয় আপনি টোটাল করতে পারবেন। লাস্ট যেটা দেখবো আমরা সিস্টেম কীভাবে আপডেট করতে হয় সেটা দেখবো। প্রথমেই দেখিয়েছিলাম, বাট আমরা এবারে অ্যাকচুয়াল আপডেট করব। তো আপডেট করার পরে আমরা একটু দেখে নিই যে ভার্সন কী আছে। ওকে, etc রেড হ্যাট রিলিজ। ওকে, তো রেড হ্যাট রিলিজ লিখলাম, এখানে কি দেখাচ্ছে যে রেড হ্যাটের 9.0 ভার্সন আছে। এবার আমরা কি করব, আপডেট করব, তো লিখব DNF আপডেট। ওকে, এবার আপডেটের পরে যদি আপনি এখানে -y দিয়ে দেন, আমি যদি এখানে জাস্ট এখানে এন্টার প্রেস করে দিই, তাহলে ও কী করবে, চেক করবে যে কী কী আপডেট আছে। আর আপনি যদি স্পেস দিয়ে y প্রেস করে দেন, এন্টার প্রেস করে দেন, তাহলে কি হবে, এখানে ও আপনাকে আর কোনো কিছু মানে শো করবে না যে কী কী আপডেট আছে বা সব কিছু, ও ডাইরেক্টলি আপডেট করে দেবে। দেখুন এখানে আপনি একটুখানি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন এখানে ডাইরেক্ট কিন্তু আপডেট শুরু হয়ে গেছে, আর এখানে কতটা কি আপডেট হবে সেটা দেখাচ্ছে। ও কিন্তু আমাকে জিজ্ঞাসা করলো না যে এতটা ফাইল সাইজ আপডেট হবে বা এইসব কিছু, বিকজ আমি ওখানে -y দিয়ে দিয়েছিলাম। -y যখনই আপনি দিয়ে দেবেন কোনো সফটওয়্যার ইনস্টলের সময়, তখন ও ডাইরেক্টলি আপনাকে আর কিছু জিজ্ঞেস করবে না, ও বুঝেই যাবে এটা আমাকে ইনস্টল করতে হবে। তো এইবার এটা আমার সিস্টেম কি হচ্ছে, আপডেট হচ্ছে। এবার আপডেট মানে কি, আমার সিস্টেমে যত অ্যাপ্লিকেশান এখন চলছে সেগুলো আপডেট হবে, প্লাস সিস্টেম অপারেটিং সিস্টেম রিলেটেড যদি কোনো আপডেট থাকে বা আপগ্রেড থাকে, ঠিক আছে, অপারেটিং সিস্টেমের ভার্সানে, সেটাও কিন্তু এখানে হয়ে যাবে। এবং এটা একটা টাইম টেকিং প্রসেস, অনেকটাই সময় নেবে, বিকজ অলরেডি আমরা দেখতে পেলাম যে 1.6 GB ডাউনলোড হবে, তারপরে সেটা আপডেট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লিট দেখাচ্ছে, মানে আমার সিস্টেম আপডেট পুরো কমপ্লিট হয়েছে। এটা অনেকক্ষণ টাইম নিয়েছে কিন্তু, ঠিক আছে, আমি ভিডিওটা পজ করেছিলাম। তো আমি যদি একদম ওপরের দিকে চলে যাই, যখন আমি কমান্ডটা দিয়েছিলাম আপডেটের জন্যে, তো আমি কি কমান্ড দিয়েছিলাম, DNF আপডেট, তারপরে -y দিয়েছিলাম, যাতে এটা কোনো মানে কিছু ছাড়াই ডাইরেক্ট আপডেট হয়ে যায়। এবং এখানে একটা কমেন্ট দিয়েছিলাম ভার্সান চেক করার জন্য, এবং এই হচ্ছে তার আউটপুট। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপডেট হয়েছে। এবার আমরা আবার চেক করব যে এর ভার্সানটা কি দেখাচ্ছে। প্রথমে একটা 9.0 ভার্সান দেখাচ্ছিল, এখন একবার চেক করে দেখতে হবে যে কী ভার্সান আসছে। তো আমি এখানে স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। এবার এখানে আমি ওই আগের কমেন্টটাই দেবো, ক্যাট লিখে তারপরে এই কমেন্টটা। তো এবারে আমরা দেখতে পাবো এখানে 9.6 হয়ে গেছে। ভার্সানের নাম সেম আছে, বাট আগে 9.0 ছিল, এখন 9.6 হয়ে গেছে। তো আমার রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স কি হলো, পুরো আপগ্রেড হয়ে গেল। এর যা প্যাকেজেস ছিল সেগুলোও আপগ্রেড হয়েছে, প্লাস অপারেটিং সিস্টেমের মধ্যে যে কার্নেল ছিল সেটাও আপগ্রেড হয়েছে। তো এইভাবে আপনি কি করতে পারেন, আপনার সিস্টেমটাকে আপগ্রেড করতে পারেন। তো এই ছিল হচ্ছে টোটাল প্যাকেজ ম্যানেজমেন্টের উপরে ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, বিকজ আমি চেষ্টা করেছি টোটাল প্যাকেজ ম্যানেজমেন্ট ব্যাপারটাকে একটা ভিডিওতেই দেখানোর জন্য। তা নাহলে কী হবে, আলাদা আলাদা ভিডিও বানালে আপনার তাহলে মানে কী হয়, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তো ভিডিওটা মন দিয়ে দেখুন, যদি কিছু বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখুন, কোনো কনসেপ্ট ক্লিয়ার না হলে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাকে আরও ইন ডিটেল বুঝিয়ে দেওয়ার জন্যে। সো এই ছিল হচ্ছে লিনাক্সের প্যাকেজ ম্যানেজমেন্টের ভিডিও। সো ভিডিওটা শেয়ার করুন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে যারা লিনাক্স শিখতে চাইছে, এবং অবশ্যই লাইক করুন। সো আমরা নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করব।